আসিতেছে আসিতেছে তাপগতিবিদ্যার সর্বনাশ করিতে আসিতেছে। যারা ক্লাসে থাকবে না তাদেরকে কামড় দিতে আসিতেছে। তাপগতিবিদ্যাকে খাইয়ে দিতে আসিতেছে। আন্ডা বাচ্চাদের জনক, হ্যাঁ, তোমাদের ইয়াসিন ভাইয়া। কি অবস্থা সবার? কেমন আছো? একটু ফাজলামো করে তোমাদের সাথে ওই ছবিটা দিয়েছিলাম। যারা যারা ভয় পেয়েছো তাদেরকে আগেই সরি বলে নিচ্ছি। ভয় পেও না। আমিই তোমাদেরকে ভয় দেখাবো, আবার আমিই কিন্তু তোমাদেরকে শেখাবো। সো ডোন্ট ফিয়ার। আমাকে ভয় করে কোনো লাভ নাই। ক্যামেরার এপাশ থেকে আসতে পারবো না। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং বন্ধুদেরকে মেনশন করে জানাও যে ক্লাসটা শুরু হয়েছে। বেশিক্ষণ না, মাত্র 2 ঘন্টা, চোখের পলকে চলে যাবে। চমৎকারভাবে পড়ানোর চেষ্টা করব, টপিকগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু দেখি কতজন যুক্ত আছো। অনেকেই যুক্ত হয়েছো, ভেরি গুড। তো সবাই যুক্ত হয়ে যাও। আজকে তোমাদেরকে অসাধারণ এবং গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়াবো। সো এখন এই মুহূর্তে যারাই আছো প্রত্যেকের কাজ হচ্ছে এই গ্রুপে থাকা তাদের বন্ধুদেরকে মেনশন করা। মনে রাখবা, তুমি যদি 10 জনের ভালো করো তুমি সেই সোয়াবটা পাবাই। তুমি যদি এখন সবাইকে ডেকে নিয়ে আসো ক্লাসে, তুমি তাদের ভালো করলা, তার মানে এই সোয়াবটা আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিবে। এর প্রতিদান তো তুমি পাবাই। আর একটা ছোট্ট মোটিভেশন দিয়ে আমরা ক্লাসটা শুরু করি। সেটা হলো যে ধরো এতদিন যাবত তুমি প্রিপারেশন তেমনভাবে নেওই নাই। ওকে, ধরো তুমি প্রিপারেশন তেমনভাবে নেওই নাই। আমি যদি শুধু ফিজিক্সের কথা বলি, অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু একই প্যাটার্নে যায়, তাই না? তো আমি ধরে নিলাম তুমি এতদিন যাবত ভালো মতো প্রস্তুতি নাও নাই, বাট এখন তোমার হুশ আসতেছে যে না, আমার একটা পাবলিকে চান্স পেতেই হবে। এই কারণে তুমি এখন ভালোভাবে পড়তে চাচ্ছ, কিন্তু তোমার মনে হচ্ছে যে এতদিন যাবত যেই ফাঁকিবাজি করে আসলাম সেটা কিভাবে ওভারকাম করবা। ওইটার কথা ভুলেই যাও। তুমি যে ফাঁকিবাজি করেছো ওইটা ভুলেই যাও। তুমি এখন থেকে শুরু করো। ক্লাসে যা পড়াই তা পড়ো, এরপরে এটার উপর নোট করো। এটার নোট করার দরকার নেই, নোট করার সময় নেই। এটা যা পড়াই তা পড়ো, এরপর প্রশ্ন ব্যাংক সলভ করো, তাহলেই হবে। এটুকু করতে থাকো। যা পড়ো নাই সেটা আপাতত মনে আনারও দরকার নেই, বাট এখন যা পড়াচ্ছি তা যেন 100% ডেডিকেশন দিয়ে তুমি পড়ো। সেটা নিজেকে নিজে নিশ্চিত করাও যে না, আমার এটা আজকে করতেই হবে, আজকে তাপগতিবিদ্যা শেষ করতেই হবে, তাপগতিবিদ্যার যা আছে সব আমি কমপ্লিট করবই। এই মাইন্ডসেট নিয়ে প্রতিদিন পড়ো। তাহলে এটা করে দেখবা সেকেন্ড পেপারের সবগুলো অধ্যায়ে তুমি ভালো ফলাফল করছো, সবগুলো অধ্যায় একদম ভালোভাবে শেষ হচ্ছে। এরপরে ফার্স্ট পেপার পড়ার জন্য আরও টাইম পাবো ভাই। যেহেতু এখন আলাদা আলাদা এক্সাম নেওয়া হচ্ছে অনেক জায়গায়, দেখবা এমন এক্সাম আছে যেটা আজ থেকে 6 মাস পর অনুষ্ঠিত হবে। তো এনাফ টাইম আছে ভাই। তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার চান্স পাওয়ার জায়গার অভাব নাই। তোমার অনেক জায়গা আছে পরীক্ষা দেওয়ার, কৃষি আছে, গুচ্ছ আছে। এই যে মানে তোমাদের আগের ব্যাচ মানে 23 ব্যাচের কৃষি পরীক্ষা হয়েছে কয়দিন আগে, প্রায় 1 বছরের উপরে সময় পাইছে। তো তোমরা সময় পাবা, তো হতাশ হওয়া যাবে না। এখন থেকে শুরু করো, স্টার্ট ফ্রম নাও। নাও নাও নাও। পরে শুরু করব, 1 ঘন্টা পরে পড়ব, এই চিন্তা ভাবনা বাদ। ওকে, সো সবাই একটু দ্রুত যুক্ত হও এবং আন্না বাচ্চারা প্রত্যেককে মেনশন করে জানাও যে ক্লাসটা শুরু হয়েছে। আর কথা না বাড়াই, আচ্ছা, আর কথা না বাড়াই শুরু করি আমাদের আজকের ক্লাসটা। ওকে, গত ক্লাসে আমরা পড়েছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র পর্যন্ত, তাই না? ওকে, তো আজকে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। তো প্রথমে আজকে আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, মোলার আপেক্ষিক তাপ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রগুলো আমরা জানব। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিভাবে বুঝবো? যদি দেখো, যদি কখনো প্রশ্নে দেখো হঠাৎ, কোন কথাটা? হঠাৎ বা খুব দ্রুত, খুব দ্রুত এই ধরনের ঘটলো, খুব দ্রুত ঘটলো, এই ধরনের কোনো ঘটনা যদি কখনো দেখো প্রশ্নে যে হঠাৎ বা খুব দ্রুত, তাহলে তুমি সেটা বুঝে নিবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, এক্ষেত্রে তাপের আদান প্রদান হতে পারে না, অনেক
দ্রুত ঘটনা ঘটে গেলে তাপ সহজে আদান প্রদান হতে পারে না, তার মানে তাপটা রুদ্ধ থাকে, এটাকে বলা হয় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্ক হচ্ছে P1 V1 হোল টু দি পাওয়ার গামা সমান P2 V2 হোল টু দি পাওয়ার গামা। ওকে, চাপ আর আয়তনের সম্পর্ক, তাপমাত্রা এবং আয়তন T1 V1 গামা মাইনাস 1 সমান T2 V2 গামা মাইনাস 1। তাপমাত্রা এবং চাপের সম্পর্ক T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান T2 P2 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। এই হচ্ছে তিনটা সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা, চাপ, আয়তনের তিনটি সূত্র। ওকে, তাপমাত্রা, চাপ, আয়তনের সম্পর্কিত তিনটা সূত্র। এই যে তিনটা সূত্র আমরা লিখলাম, আশা করি এই তিনটা সূত্র তোমরা আগে থেকেই জানতে। হঠাৎ ঘটনা ঘটলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এখন এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজটা কত সেটা একটু জেনে নিই। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র লিখো, কৃত কাজ, যদিও কৃত কাজটা তেমন একটা গুরুত্বপূর্ণ না এখানে। কৃত কাজ হচ্ছে W সমান রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ সমান W সমান DU, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের সূত্র কি? এটা না, DW সমান মাইনাস DU, গত ক্লাসে পড়াইছি। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের সূত্র, DW সমান মাইনাস DU। তোমাদেরকে আমি ঠাড়া মুখস্থ রাখতে বলছি চিরন্তন। DU মানে কি বলো? মনে আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া DQ যেহেতু জিরো, তাহলে DW সমান মাইনাস DU। এখন DU এর একটা সূত্র আছে যেটা আমি বলছি সবসময় মুখস্থ রাখবা। DU এর সূত্রটা কি বলো দেখি। DU এর সূত্রটা কি? DU অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সূত্রটা কি বলো? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই যে সিভিডিটি, NCVDT, নিয়ামুল ইসলাম বলেছে এটা হচ্ছে NCVDT। ওকে, NCVDT। তো সিভির একটা সূত্র আছে দেখো, মাইনাস N। সিভি মানে হলো R বাই গামা মাইনাস 1, সিপিসিভির সূত্রগুলো আমরা এখানে আলাদা করে লিখব, তারপরও একটু মনে রাখবা সিভি সমান হচ্ছে R বাই গামা মাইনাস 1। সিভির জায়গায় R বাই গামা মাইনাস 1 লেখা যাবে। ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ T2 মাইনাস T1। এবার এই মাইনাস দ্বারা যদি ভিতরে গুণ দাও তাহলে এখানে আমরা পাবো NR বাই গামা মাইনাস 1, মাইনাস দ্বারা গুণ দিলে T1টা সামনে চলে আসবে, T2টা পরে চলে যাবে। এবং এটাই হলো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। ভাইয়া দেখো এটা আমার ডিরেক্টলি মুখস্থ নাও থাকতে পারে, তাহলে আমরা কিভাবে বের করব? এই যে DW সমান মাইনাস DU, আবার DU সমান লেখা যাবে NCVDT, সিভির জায়গায় লেখা যাবে R বাই গামা মাইনাস 1, মাইনাস দ্বারা গুণ দিয়ে দিলে এটা চলে আসবে। এটাও মনে রাখা সোজা, NR বাই গামা মাইনাস 1, এটা মাইনাস 1 দিয়ে শেষ হয়েছে, 1 দিয়ে শুরু হয়েছে, এভাবে মনে রাখতে পারো যে গামা মাইনাস 1 T1 মাইনাস T2, 1 দিয়ে এখানে শেষ, এখানে 1 দিয়ে শুরু, গামা মাইনাস 1 T1 মাইনাস T2, গামা মাইনাস 1 T1 মাইনাস T2। ওকে, NR বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, এই তো গেল। এবার ভাইয়া দেখো এই সূত্রটাকে এভাবে লেখা যায়, NRটা যদি ভিতরে গুণ দিই তাহলে NR T1 মাইনাস NR T2, তাহলে এখানে আমরা চাইলে DW সমান লিখতে পারবো, নিচে গামা মাইনাস 1 পরে থাকলো, NR T1 মাইনাস NR T2। NR T1 মানে কি? PV সমান NRT, এখানে লিখতে পারবো P1 V1 মাইনাস P2 V2, এটাও লেখা যাবে। এগুলো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। আবারও বুঝো, NR T1 মানে P1 V1, NR T2 মানে হচ্ছে P2 V2, তাহলে P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1, এটাও তোমরা দিতে পারো। ঠিক আছে, তো এই হলো DW কৃত কাজ। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় যা যা সূত্র দরকার সব এখানে লিখেছি। এবার গত বছর ঢাবিতে আসছে যেই টপিকটা থেকে সেটা একটু খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই তোমার কৃত কাজ আসবে কি না আই এম নট শিওর, কারণ কৃত কাজ তোমার ক্যালকুলেশন একটু কঠিন, তো এটা নর্মালি আসার কথা না, তারপরে মনে রাখবা যেন গুচ্ছ বা সাস্টে যখন এক্সাম দেওয়া তখন যেন পারো।
ওকে, তো আমরা কিন্তু গুচ্ছর মতো করে মানে জিএসটির মতো করেই সব কিছু পড়াচ্ছি, যেন জিএসটিতে আসলেও তুমি পারো। এখন খেয়াল করো, হ্যাঁ এখানে খেয়াল করো, মোলার আপেক্ষিক তাপ দুইটা, একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর এটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, সিপি মাইনাস সিভি, এটার মান হচ্ছে আর। আর সিপি বাই সিভির যে অনুপাত এটাকে বলা হয় গামা। তাহলে আমরা সিপি সমান কি লিখতে পারবো, গামা ইন্টু সিভি লিখতে পারবো। সিভি সমান কি লেখা যায় জানো, প্রমাণ করা যায় আর বাই গামা মাইনাস ওয়ান। সুতরাং সিপি সমান কি লেখা যাবে, দেখো তুমি খালি মনে রাখবে এই দুইটা সূত্র, এই একটা আর এই একটা, এই দুইটা মনে রাখবা, বাকিটা অটোমেটিক চলে আসবে। দেখো সিপি বাই সিভি সমান গামা, তাহলে সিপি সমান গামা সিভি। আবার সিভি সমান লেখা যায় আর বাই গামা মাইনাস ওয়ান, তাহলে এই সিভির জায়গায় এই যে গামা তো থাকলোই, এখানে আর বাই গামা মাইনাস ওয়ান। এটা হচ্ছে সিপির সিঙ্গেল সূত্র, এটা গতবার জিএসটিতে আসছিল যে সিপি সমান কত, গামা ইন্টু আর বাই গামা মাইনাস ওয়ান, এটা হচ্ছে সিপি। আর সিভি সমান কত, আর বাই গামা মাইনাস ওয়ান। পরীক্ষায় কিন্তু আসবে সিভি সমান আর বাই গামা মাইনাস ওয়ান, সিপি সমান গামা ইন্টু আর বাই গামা মাইনাস ওয়ান। যেমন তোমাকে যদি বলি বহু পারমাণবিক গ্যাসের সিপি কত বলো, দেখি একটা কোয়েশ্চেন উত্তর দাও। বহু পারমাণবিক গ্যাসের, এটা গতবার আসছে পরীক্ষায়, গতবার জিএসটি গুচ্ছতে এসেছে, বহু পারমাণবিক গ্যাসের, বহু মানবিক গ্যাসের সিপি কত, সিপি ইজ ইকুয়াল টু হোয়াট, বহু পারমাণবিক গ্যাসের সিপিটা কত। ভাইয়া বহু পারমাণবিক গ্যাসের গামার মান কত বলতে পারবা কেউ, বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত ভাইয়া, বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান শিখাইছিলাম 5/3 মানে 1.67। সুতরাং সিপি সমান হচ্ছে গামা মানে 5/3 ইন্টু আর বাই গামা মাইনাস ওয়ান মানে 5/3 মাইনাস ওয়ান। 5/3 মাইনাস ওয়ান মানে হচ্ছে 2/3, এই নিচের 3 আর এই উপরের 3 কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে দেখো কত আসে, 3 কাটা 5 মাইনাস 3 মানে 2, এটা হবে 5/2 আর। আজকে অফলাইনে একটা স্টুডেন্ট আমাকে এই সমস্যাটা দেখিয়েছে যে ভাইয়া সিপি সমান এটা কেমনে আসে, এই যে অপশনটা ছিল 5/2 আর। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে 5/2 আর, বুঝছো তো? 5/2 আর 1.33 বাই 0.33, এত কঠিন করা লাগবে না। অপশনে 5/2 আর ছিল, 5/2 আর। ভাইয়া গামার মান 5/3, এটা বলছি না, উল্টাপাল্টা কথা বলো কেন তোমরা। গামার যে 3টা মান এটা তো গত ক্লাসেও দেখাইছি। গামার মান বহু পারমাণবিক গ্যাসের জন্য 1. এই ধারে উল্টা বলে ফেলছি, উল্টা বলে দিচ্ছি, এটা হচ্ছে এক পারমাণবিক, সরি আমি উদয় রাগ করলাম তোমাদের সাথে। প্রশ্নটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের সিপি কত। তো তোমাদেরকে গত ক্লাসে আমরা শিখাইছিলাম, আমি নিজেই উল্টায় ফেলছি, সরি। এই যে গামা হচ্ছে 5/3, এটা কত বেশি মান, এটা হচ্ছে 1 অ্যাটমিক গ্যাসের জন্য, অ্যাটমিক গামার মান হচ্ছে 1.4, এটা হচ্ছে 2 অ্যাটমিক, গামার মান 1.33, এটা হচ্ছে পলি অ্যাটমিক বা বহু অ্যাটমিক। সো আমি নিজেই উল্টায় ফেলছি, সরি। সেই যে মানগুলো বসিয়ে আমরা এক পারমাণবিক গ্যাসের সিপি বের করলাম। ইয়েস, এক পারমাণবিক গ্যাসের, ইয়েস, এটা প্রশ্নটাই এক পারমাণবিকের ছিল, আমি প্রশ্নটাই মানে হচ্ছে উল্টা লিখেছি। ওকে, সো আশা করি এটা পারবা তোমরা। আচ্ছা, রেডি। তো এই হচ্ছে সিপি সিভি রিলেশন। এই স্লাইডটা রিভাইজ করলে রুদ্ধতাপের জিনিসপাতি শেষ। আচ্ছা এবার দেখো, এবার বলো যে কার্নো ইঞ্জিন টাইপ 6 সব একসাথে পড়িয়ে তারপর প্রশ্ন সলভ করব। কার্নো ইঞ্জিন, ভাইয়া কার্নো ইঞ্জিনটা ভালো মতো বুঝবা, কাজে লাগবে। কার্নো ইঞ্জিনে প্রথমেই এই সূত্রটা মুখস্থ থাকা লাগবে, সেটা হচ্ছে Q1/T1 সমান Q2/T2, Q ইজ প্রপোর্শনাল টু T, সুতরাং Q1/T1 সমান Q2/T2। এখানে Q1 T1 Q2 T2 কি পরিচয়টা দেখো, Q1 হচ্ছে গৃহীত তাপ, মানে যে পরিমাণ তাপ ইঞ্জিন গ্রহণ করে, Q2 হচ্ছে বর্জিত তাপ, অর্থাৎ যে পরিমাণ তাপ
ইঞ্জিন সিঙ্কে বর্জন করে। T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, যেটা উচ্চ তাপমাত্রা বলি আমরা, উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা। আর T2 হলো গ্রাহকের তাপমাত্রা। কার ভাইয়া? গ্রাহকের তাপমাত্রা। ওকে, সেই সূত্রটা আমরা সবাই জানি। একটা প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য এই সূত্রটা প্রযোজ্য, Q1/T1 Q2/T2। এবার কার্নোট সাইকেলটা একটু ভালো মতো খেয়াল করবা সবাই। কার্নোট সাইকেল থেকে প্রশ্ন আসার চান্স আছে। কার্নোট সাইকেলটা হয় পি আর ভি লেখচিত্রে, তাই না? একটা সমষ্ণ প্রসারণ, তারপর একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটা সমষ্ণ সংকোচন, এরপরে রুদ্ধতাপীয় সংকোচন। মোটামুটি নৌকার পালের মতো দেখা যায়, তাই না? নৌকার পালের মতো দেখা যায় কার্নোট চক্র। এবার বলো, এই যে পয়েন্টটা, এখানে চাপ মনে করো P1, আয়তন হচ্ছে V1, আর তাপমাত্রা যদি T1 হয়, এটা কি সমষ্ণ প্রসারণ, মানে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হয়েছে। তাহলে এখানে তাপমাত্রা T1 হলে এই পুরো রেখা জুড়ে তাপমাত্রা হচ্ছে T1, এই যে এই পর্যন্ত T1। এরপর কি রুদ্ধতাপীয় প্রসারণ, তো রুদ্ধতাপীয় প্রসারণে অবশ্যই তাপমাত্রা চেঞ্জ হবে। এখান থেকে চেঞ্জ হতে হতে এইখানে তাপমাত্রা হলো T2, মনে করি এখানে তাপমাত্রা হচ্ছে T2। তাহলে এখানে আমার চাপ হচ্ছে P2, আয়তন V2, তো চাপ P2, আয়তন V2, এই পর্যন্ত তাপমাত্রা কিন্তু T1ই আছে, যেহেতু এটা সমষ্ণ। সমষ্ণ মানে কি? উষ্ণতা একই থাকবে। তাহলে এখানে T1, এখানেও T1, P2 V2। তো এখানে রুদ্ধতাপীয় প্রসারণের কারণে চাপ হয়ে গেল P3, আয়তন হয়ে গেল V3। আর রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা চেঞ্জ হয়। তাহলে এখানে তাপমাত্রা T1 ছিল, ওইটা চেঞ্জ হয়ে এই পর্যন্ত আস্তে আস্তে হয়ে গেছে কত ভাইয়া? T2। এবার আবার এখান থেকে সমষ্ণ, সমষ্ণ মানে এখানে যেই তাপমাত্রা, এখানেও সেই তাপমাত্রাই, মানে এখানে T2, তার মানে এই পুরো রেখা জুড়েই T2। আর এখানে আমাদের চাপ হচ্ছে P4, আয়তন হচ্ছে V4। তো এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে কেমনে সেটা আগে বুঝো। এই যে এইখানে যেই তাপশক্তি, সেটাকে বলে গৃহীত তাপশক্তি Q1, আর এইখানে যেই তাপশক্তি, সেটা হচ্ছে বর্জিত তাপশক্তি Q2। তো এই হচ্ছে কার্নোট সাইকেল। সমষ্ণ প্রসারণ, সবাই আমার সাথে লিপসিং করো। সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। P1 V1, P2 V2, P3 V3, P4 V4। তাপমাত্রা একটা T1 আর একটা T2, মনে থাকবে। এই পুরো রেখা জুড়ে তাপমাত্রা একই, এখানেও পুরো রেখা জুড়ে তাপমাত্রা একই। এই রেখায় গৃহীত তাপ Q1, এখানে গৃহীত তাপ Q2। আর এখানে কোনো তাপ গ্রহণ বা বর্জন হয় না, যেহেতু রুদ্ধতাপীয়, যেহেতু এখানে রুদ্ধতাপীয় তাপ গ্রহণ বা বর্জন হয় না, DQ0। এখানে DQ0, এখানেও DQ0। ওকে, তো এই হচ্ছে কাহিনী। এবার এখান থেকে প্রশ্ন কিভাবে আসে তোমরা বলো। এখানে আমি 4টা পয়েন্ট দেখাচ্ছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। বলো তো এ বিন্দু আর বি বিন্দু কোন রেখার উপর? এখানে এখানে এ ও বি সমষ্ণ রেখার উপর। কোন রেখার উপর? সমষ্ণ রেখার উপর। এ বিন্দু আর বি বিন্দু কোন রেখার উপর বাচ্চারা? সমষ্ণ রেখার উপর। তাহলে এ আর বি যদি সমষ্ণ রেখার উপর হয়, এ আর বি যদি সমষ্ণ রেখার উপর হয়, তাহলে এ আর বি এর সম্পর্ক কি ভাইয়া? P1 V1। সুতরাং P1 V1 সমান কি লেখা যাবে? P2 V2। তো এই চারটা, এই যে P1 V1 P2 V2, কয়টা ডেটা? চারটা। চারটার মধ্যে যে কোনো একটা মিসিং থাকবে, ওইটা বের করতে বলবে। ঠিক আছে? বুঝছো? ওকে, ডান। এখন বলো বি আর সি বিন্দু কোন রেখার উপর? সবাই উত্তর দাও, উল্টা পাল্টা কমেন্ট না করি উত্তর দে। বি আর সি বিন্দু কোন কোন রেখার উপর বলো? বি এবং সি বিন্দু, খেয়াল করো, বি ও সি বিন্দু কোন রেখার উপর? বিন্দু রুদ্ধতাপীয় রেখার উপর। কোন রেখার উপর? রুদ্ধতাপীয় রেখার উপর, তাই না? তাহলে রুদ্ধতাপীয় রেখায় বি আর সি এর মধ্যে সম্পর্ক কি বলো? সুতরাং রুদ্ধতাপীয় রেখার উপর বিধায় বি আর সি এর মধ্যে সম্পর্ক কি বলো?
P2V2 সমান P3V3, তাই না? তাই না? এই যে বি বিন্দু মানে P2V2 এবং P3V3 এই দুইটা পয়েন্ট এই রুদ্ধতাপীয় রেখার উপর, রুদ্ধতাপীয় রেখার উপর হলে এই P2V2 আর P3V3 এর মধ্যে রিলেশনটা কি হবে? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম? রিলেশন বিটুইন হচ্ছে রুদ্ধতাপীয় রেখার সূত্র, P2V2 গামা মাইনা ইজ ইকুয়াল টু P3V3 গামা। মনে থাকবে গামা যেহেতু রুদ্ধতাপীয়। এরপরে আবার সি আর ডি সমষ্ণ, তাহলে P3V3 সমান P4V4 লিখতে পারবো। তো এটা আমি বিস্তারিত লিখলাম না, এটা তোমরা বুঝতেই পারছো। সিডি রেখায় আমরা লিখতে পারবো P3V3 সমান P4V4। আবার ডিএ রেখায়, ডিএ কি রুদ্ধতাপীয় রেখা, ডিএ রেখা লিখতে পারবো P4V4 গামা সমান P1V1 গামা। এই যে ডিএ রেখা যেহেতু রুদ্ধতাপীয়, P4V4 গামা সমান P1V1 গামা। তো ভাইয়া এই রিলেশনগুলো একটু জেনে রাখবা যে সমষ্ণ রেখায় হবে সমষ্ণ সূত্র, রুদ্ধতাপীয় রেখায় হবে রুদ্ধতাপের সূত্র। তারপরে হচ্ছে এই তো ভাইয়া এগুলো পানির মতো সহজ, এগুলো যখন অঙ্ক করবো আরো মজা লাগবে। তো এটা একটা প্রথমত মাথায় রাখবা। এরপরে মাথায় রাখবা কার্নোর ইঞ্জিনের এই যে এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, মোস্ট এটা স্টার্ট দিতে দিতে মনে করো ভরায় ফেলো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, কার্নো ইঞ্জিনের দক্ষতা সূত্রগুলো লিখবা একদম গিলে ফেলবা। একটা হচ্ছে দক্ষতা ইটা সমান W/Q1, W হচ্ছে কৃতকাজ, Q1 হচ্ছে গৃহীত তাপ। এখানে W সমান মনে রাখবা গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ। ওকে, তাহলে ইটা সমান লিখতে পারবো, এখানে যদি Q1 মাইনাস Q2 লিখো তাহলে আসবে 1 মাইনাস Q2/Q1। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয় বিদায় 100 দ্বারা গুণ দিতে হয়, সমস্যা নেই। এটা গেল দক্ষতার একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে 1 মাইনাস T2/T1। T2 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, T1 হচ্ছে উৎসের তাপমাত্রা। তো এই যে চারটা সূত্র দেখতে পাচ্ছ না বোর্ডে, দে আর দ্য মোস্ট ভ্যালুয়েবল ফর্মুলা ইন দিস ওয়ার্ল্ড, সরি ইন দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা সূত্র আমি লিখে দিলাম। তো সবাই এগুলো ঠাড়া মুখস্থ রাখবে, এগুলা নিজের নাম ভুলে গেল এগুলো ভোলা যাবে না। যে কৃতকাজ হচ্ছে গৃহীত তাপ মাইনাস বর্ধিত তাপ, দক্ষতা সমান W/Q1, দক্ষতা সমান Q2/Q1, দক্ষতা সমান T2/T1। ওকে, এই তো এবার এই সূত্রগুলো দেখো, উড়াধুরা অঙ্ক করব। অঙ্ক করার আগে আমরা একটু কার্নোর ইঞ্জিনটা দেখে, রেফ্রিজারেটরটা একটু দেখে নিই। কি দেখবো? রেফ্রিজারেটর। ওকে, রেফ্রিজারেটর। আচ্ছা, রেফ্রিজারেটর একটু পরেই আসি। আচ্ছা, রেডি? কার্নো ইঞ্জিনের দক্ষতা রেডি? প্রথমে এটা বলো, 100 কেলভিন ও 500 কেলভিন। কত কেলভিন ভাই? 100 কেলভিন আর 500 কেলভিন তাপমাত্রা দ্বয়ের মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? ভাই কানার ভাই অন্ধ পারবে। দক্ষতা হচ্ছে 1 মাইনাস T2/T1। তাহলে 1 মাইনাস T2 কত? T2 মানে হচ্ছে 100 মানে ছোটটা, আর T1 হচ্ছে বড়টা 500। 0 0 0 0 1 মাইনাস 1/5, তার মানে এটা হবে 4/5। তাহলে এটা হবে 0.8, পার্সেন্টেজে নিলে 80%। তাহলে অ্যান্সার কোনটা? এটা তো কানার ভাই অন্ধ পারবে। এই ধরনের কোয়েশ্চেন আমাদেরকে কেন দেয়? যেমন সি, গুড। এটা উত্তর সি হবে, গুড। তুই তো ভাই বস, তুই ফিউচার বুলেটিয়ান। একটি কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ গ্রহণ করে এবং 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা, তাহলে দক্ষতা হচ্ছে 1 মাইনাস T2 হচ্ছে 77 ডিগ্রি সেলসিয়াস। 77-এর সাথে 273 যোগ দিলে কত হয় রে বাবা? 273 আর 7 280, 8 আর 7 15, তাহলে উপর হবে 350 কেলভিন, আর নিচে হচ্ছে 73 যোগ দিলে 300, 500 কেলভিন, 500
শূন্য শূন্য কাটা, 5 7 35, 5 10 50, তাহলে 7/10, তাহলে 10 লসাগু, 10 - 7 মানে 3/10, মানে 0.3। 0.3 মানে কত পার্সেন্ট? 30%। সোজা না? এই সোজা না বুলেটিয়ানগুলো? এই তো সোজা। হ্যাঁ, 350। এরপরে দেখো কি বলছে। দেখো, একটি কার্নো ইঞ্জিন 800-400 তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে, ঠিক সমদক্ষতায় কাজ করে 800 আর 400-তে যেই দক্ষতায় কাজ করে, ওই বেড়ায় টি আর 900-তে ওই দক্ষতাতেই কাজ করে। তাহলে টি এর মান কত ভাই? তার মানে একটা দক্ষতা পরের দক্ষতার সমান, একটা দক্ষতা পরের দক্ষতার সমান। তাহলে এই দক্ষতা 800 আর 400, তাহলে 1 - 400/800 একটা, আর এটা হচ্ছে 1 - এটা কোনটা দেখো, শুরুতে বড় পরেরটা ছোট, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে 1 - ছোট বাই বড়। তাহলে এই যে 1 গুলো কাটা, মাইনাস গুলো সরিয়ে দাও, 0 0 কাটা, 4 দুগুণে 8, সুতরাং টি হচ্ছে 9 দুগুণে 1800, এটা 2 হবে, 9 দুগুণে 1800 কেলভিন। মানে একদম মনে করো এগুলো করতে হয় আমাদের, এগুলো তো আমরা এমনিই পারি, আমরা তো এমনিই বস, তাই না ভাইয়া? এগুলো ভাই করা দরকার আছে, এইগুলো কোনো ব্যাপার? শালা ঢাকা ভার্সিটি একদম কোপায় দিব আমরা এগুলো এবার করে। হ্যাঁ, 1800 কেলভিন। বাট তোরাই পরীক্ষার হলে গিয়ে হেগে দিস, কারণ পরীক্ষার হলে অনেক এংজাইটি, অনেক ভয় কাজ করে, তাই না? এগুলোই আসছে, কিন্তু এগুলোই আসছে। একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 400 কেলভিন, দেখো এটা একটু ব্যতিক্রমী, 400 কেলভিন তাপমাত্রায় উৎস থেকে 840 জুল তাপ গ্রহণ করে শীতলাধারে 630 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত? ভাইয়া গৃহীত তাপ কত ভাই? 840 জুল। বর্জিত তাপ কত? 630 জুল। তাহলে ইঞ্জিনের দক্ষতা কত? দক্ষতা হচ্ছে 1 - Q2/Q1। ওরে বাপরে, এটা তো কঠিন হয়ে গেল। ওরে বাবা, দেখো দেখি কত ব্যাটা, কত হয়? হ্যাঁ, কঠিন কেন? 3 21 63, আর 3 20 60, 3 8 24, 20 আর 8 28, তাহলে 3 7 21, 4 7 28, তাহলে 1 - 4/3, তাহলে 4/3 হচ্ছে 4 - 1/4, এই তো হয়ে গেছে 0.25। 0.25 মানে কত ভাইয়া? 25%। একটু কঠিন মনে হয়েছে ফার্স্টে, বাট সোজা। 3 দিয়ে যাচ্ছে, এটাও 3 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, এটাও 7 দিয়ে যাচ্ছে, তাহলে 0.25 মানে কত ভাইয়া? 25%। 25, তাই না? আমরা পারবো না মানে একদম, আস্তে আস্তে কঠিন করব, সমস্যা নাই। এটি কারণ ইঞ্জিনে উৎসের তাপমাত্রা 500 কেলভিন। ওরে বাপরে, উৎসের তাপমাত্রা কত? 500। উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে দুটি সিঙ্কে যথাক্রমে 200 জুল, এই যে একটা ব্যতিক্রমী অঙ্ক, ও 50 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত? এবার তো তুমি মাইনকার চিপায় ফাইসা গেছো। কেন মাইনকার চিপায় ফাঁসছো? যে 500 কেলভিন গ্রহণ করলো, ওকে, তাহলে তাপমাত্রা উৎসের তাপমাত্রা হচ্ছে 500। তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে গ্রাহকের তাপমাত্রা কত? টি2টা কত? আমরা যে দক্ষতা বের করব, দক্ষতা বের করার জন্য আমাদের গ্রাহকের তাপমাত্রা লাগবে। সো গ্রাহকের তাপমাত্রা কত বলো দেখি? তোমাকে আমি জাস্ট জিজ্ঞেস করছি, গ্রাহকের তাপমাত্রা কত বলো, উত্তর দাও দেখি। গ্রাহকের তাপমাত্রা 200, ও সরি, উৎসের তাপমাত্রা, উৎস থেকে গৃহীত তাপ বলছে হচ্ছে 1000 জুল। আমার কথা হচ্ছে গ্রাহকে বর্জিত তাপ কত বলো? টি2 লাগবে না, আমাকে Q2 বলো। যেহেতু বর্জিত তাপ 200 জুল আর 50 জুল বর্জন করে, তাহলে বর্জিত তাপ কত? আচ্ছা দেখো, গ্রাহকে বর্জিত তাপ কিন্তু 200 না, আবার 50 না, দুইটার যোগফল। তাহলে এইখানে একটু ভেলকি দিছে, 200 + 50, তোমাকে একটু কনফিউশন করার চেষ্টা করছে। বাট তোমরা সবাই ইয়াসিন ভাইয়ের আন্ডা বাচ্চা, কনফিউজড হবা না। টোটাল বর্জিত তাপ হচ্ছে 250। তাহলে এখানে দক্ষতা হচ্ছে 1 - Q2/Q1, 0 0 কাটা, 4 25 100, 1/4, 1 - 1/4 মানে 3/4, মানে 0.75। 0.75 মানে 75%। ইসাক স্যারের অঙ্ক। পরেরটা, কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? 60%। 60%। যদি উৎসের তাপমাত্রা 400 কেলভিন হয়, গ্রাহকের তাপমাত্রা কত, মানে টি2 কত?
দক্ষতা মানে 0.6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস গ্রাহকের তাপমাত্রা বাই উৎসের তাপমাত্রা। হয়ে গেল অঙ্ক। তাহলে T2 বাই 400, 1 মাইনাস 0.6 মানে 0.4। সুতরাং আমাদের T2 হচ্ছে 0.4 মানে 4/10 ইন্টু 400, 0 0 কাটা, 4 4 16, 160 কেলভিন। মুখে মুখে করা যায়, 160 কেলভিন। আবারও বুঝো, 0.4কে 4/10 লিখছি, এটার সাথে 400 গুণ হয়ে যাবে, 0 0 কাটা, 4 4 16 মানে 160 কেলভিন। লেখা উঠছিল রান্না বাচ্চা। আচ্ছা, এগুলো বাচ্চা অঙ্ক, এগুলো বাচ্চা অঙ্ক। এইখানে কি ভেরিয়েশন আছে দেখো, এগুলো পারবা। উৎসের তাপমাত্রা এত হলে দাহতের তাপমাত্রা কত। এবার দেখি সিকের ওয়েটে কি কোয়েশ্চেন করছে। আমি একটু কঠিন করার জন্য সিকের ওয়েট নিয়ে আসছি, দেখি সিকের ওয়েট পারি কিনা আমরা। একটা কার্নো ইঞ্জিন 237 ডিগ্রি এবং 139 ডিগ্রি সেলসিয়াসে কার্যরত। উচ্চ তাপমাত্রায় এটি, এই যে গৃহীত তাপ বা শোষিত তাপ, প্রতি সাইকেলে কি পরিমাণ কাজ করছে। কৃত কাজ চেয়েছে ভাইয়া। তো আমরা জানি কৃত কাজ ইটা, সরি ডব্লিউ সমান ইটা ইন্টু Q1, মনে আছে কি? ইটা ইন্টু Q1 মনে থাকার কথা, কারণ আমরা জানিয়েছি ইটা সমান ডব্লিউ বাই Q1। তাহলে কৃতকাজ সমান ইটা ইন্টু Q1। ইটাটা কত রে বাবা? ইটার মান ডিরেক্টলি দেওয়া নাই, বাট T1 আর T2 দেওয়া আছে। তাহলে এটার মান হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 এবং Q1টা হচ্ছে আমাদের গৃহীত তাপ। তো একটু ক্যালকুলেশন বড় বাট সোজা। 1 মাইনাস T2 কত ভাইয়া? 139 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নিলে কত হবে? 139 যোগ 7, সরি যোগ 3, 142। এর সাথে 270 যোগ করো, 142, 342 আর 70, 412 কেলভিন। এটা হবে 412। 237 আর 273 কত হয়? 237 আর 3, 310, 510। এটা হবে 510। এর সাথে গুণ হবে Q1 2.54 10 টু দি পাওয়ার 4। এটা তোমার ক্যালকুলেটর ছাড়া করা লাগবে না, এটা ক্যালকুলেটর দিয়েই কইরো, ক্যালকুলেটর দিয়েই কইরো অ্যান্সারটা চলে আসবে। তাও ভাই এটা করা যায়, ক্যালকুলেটর ছাড়াও করা যায়, একটু চেষ্টা করে দেখো হয়ে যাবে। বাট সিকের ওয়েটে যেহেতু আসছে, ক্যালকুলেটর দিয়েই কইরো। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার। ইটা বের করেন, ইয়েস, ইটা বের করেই আমরা Q1টা করে ফেললাম। শেষ। আমরা পারবো নাকি পারবো না? ইয়েস অর নো বলো। এগুলো পারবা, এগুলো পারবা। তাপ গ্রাহকের তাপমাত্রা, এটা করি একটু একটু ভিন্ন ধর্মী। একটা কার্নো ইঞ্জিন, একটা কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রায় তাপ উৎস হতে 1250 জুল তাপ গ্রহণ করে ও 700 জুল তাপ বর্জন করে। গ্রাহকের তাপমাত্রা কত? এটা হচ্ছে উৎসের তাপমাত্রা। তো আমরা জানি কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে Q1 বাই T1 সমান Q2 বাই T2। আমাদেরকে বলছে গ্রাহকের তাপমাত্রা মানে T2টা কত। সুতরাং এখানে T2টা হবে T1 বাই Q1 ইন্টু Q2। দেখো এটাই হয়, আর গুণন করে দেখো। T1 কত? 500 কেলভিন। Q1 কত? 1250। আর Q2 কত? 700। 0 0 কাটা, তারপর হচ্ছে 5 দিয়ে কাটো, 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, তার মানে 20 বার। আর এটা 25 দিয়ে কাটলে কত হয়? 5 25-এ 125, তাই না? 5 বার, 4 5 20, 4, হ্যাঁ 4 4 7 28। লেখা হবে 280 কেলভিন। সোজা ক্যালকুলেশন। 125 500-র মধ্যে কয়বার যায়? 4 বার। 4 7 28 মানে 280 কেলভিন। চুয়েট 13 14 10 11-তে আসছে। সোজা প্রশ্ন, কিন্তু এখান থেকেও ব্যতিক্রমী প্রশ্ন আসতে পারে। যেমন রেফ্রিজারেটরের কোয়েশ্চেনগুলো কিন্তু ব্যতিক্রমী। এই যে এটাও একটা সুন্দর প্রশ্ন, এটাও একটা সুন্দর প্রশ্ন, এটাও একটা সুন্দর প্রশ্ন, এটাও একটা সুন্দর প্রশ্ন। বাট দেখো আগে এটাই দেখি। একটি কার্নো ইঞ্জিন কর্মদক্ষতা 50%, কর্মদক্ষতা কত? 50%, যখন এটা তাপগ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। ইঞ্জিনটির কর্মদক্ষতা 60% করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? খুব সুন্দর প্রশ্ন, এটা আমরা বোর্ডেও করেছি।
তাহলে প্রথমত এই কর্মদক্ষতা আর গ্রাহকের এই তাপমাত্রা দিয়ে শুরুতে তার উৎসের তাপমাত্রা কত ছিল সেটা বের করব। কর্মদক্ষতা কত 50%, গ্রাহকের তাপমাত্রা 27, উৎসের তাপমাত্রা কত। তো আমরা জানি প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা 50% মানে 0.5, 1 মাইনাস 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, 300 কেলভিন ডিভাইডেড বাই T1, এটা হচ্ছে শুরুতে গ্রাহকের তাপমাত্রা। তাহলে এখানে হবে 300 বাই T1, 1 মাইনাস 0.5 মানে 0.5ই থাকবে। সুতরাং T1 হচ্ছে 600 কেলভিন। 600 কেলভিন, এই যে 300কে তুমি যদি 0.5 দ্বারা ভাগ করো তাহলে তুমি এটা পেয়ে যাবা। তাহলে আমাদের উৎসের তাপমাত্রা কত ছিল, 600 কেলভিন ছিল। এবার আমরা দক্ষতা কত বানাবো ভাই, দক্ষতা 60% করব। উৎসের তাপমাত্রা কত পরিবর্তন করতে হবে, তাহলে গ্রাহকের তাপমাত্রায় আমি হাত দিব না। তাহলে দক্ষতা 60% হলে এই যে 0.6, 1 মাইনাস গ্রাহকের তাপমাত্রা একই থাকবে, উৎসের নতুন তাপমাত্রাটা কত হবে সেটা T1 প্রাইম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 300-র নিচে T1 প্রাইম আর 1 মাইনাস 0.6 মানে 0.4, বা T1 প্রাইম হচ্ছে 300-এর নিচে 0.4, 0.4 মানে 4/10। তাহলে পয়েন্টটা উঠাইতে চাইলে আমরা অবশ্যই উপরে একটা 10 গুণ করব। এরপর কত হয়, 3 × 10 কত হয় 3000। 3000কে যদি 4 ভাগ করো, 3000কে 4 ভাগ করলে হবে 750 কেলভিন। তাহলে দেখো দক্ষতা যখন 50% ছিল, উৎসের তাপমাত্রা ছিল 600 কেলভিন। দক্ষতা যখন 60%, উৎসের তাপমাত্রা 750 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াতে হচ্ছে, এটা একটা খুব চমৎকার প্রশ্ন করেছে, ঢাবি রিটেনে আসার মতো। তাহলে উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াতে হচ্ছে ভাইয়া, সুতরাং উৎসের তাপমাত্রা বাড়াতে হচ্ছে 750 মাইনাস 600 অর্থাৎ 150 কেলভিন, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। এই পরিমাণ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে, এই পরিমাণ উৎসের তাপমাত্রা বাড়াতে হবে। আমরা পারবো এটা, এই পারবো, একটু কনসেপচুয়াল না, বাট সুন্দর অঙ্ক। সি, এগুলো তোমরা একাডেমিকে করেছো তাই না? ওকে, এখন একটা প্রশ্ন, হেভি ওয়েট প্রশ্ন লিখো যে একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে, একটা কার্নো ইঞ্জিন তার গৃহীত তাপের 1/6 অংশ কিসে রূপান্তর করে, কাজে রূপান্তর করে। উৎসের তাপমাত্রা, উৎস না, গ্রাহকের তাপমাত্রা তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস কমালে দক্ষতা দ্বিগুণ হয়। প্রশ্ন হলো T1 এবং T2 এর মান কত। প্রশ্নটা লিখো সবাই, খুব সুন্দর একটা প্রশ্ন, যে একটা কার্নো ইঞ্জিন তার গৃহীত তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে, গ্রাহকের তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দেই তাহলে দক্ষতা কত গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা কত, উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা কত। তো চলো করি। ভাইয়া প্রশ্নে যেহেতু বলছে 1/6 অংশ কাজে রূপান্তর করে, তাহলে শুরুতে তার দক্ষতা ছিল 1/6। তাহলে শুরুতে দক্ষতা যদি 1/6 হয়, প্রথম ক্ষেত্রে লিখো, প্রথম ক্ষেত্রে দক্ষতা হচ্ছে 1/6, আর দক্ষতা সমান লিখতে পারবো 1 মাইনাস T2/T1, সমীকরণ নাম্বার আমি দিলাম 1। এবার পরবর্তীতে আমরা কি ঘটনা ঘটাইছি, গ্রাহকের তাপমাত্রা কত কমাইছি,
50°C কমাইছি, এতে দক্ষতা কয় গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দক্ষতা যেটা ছিল সেটা দ্বিগুণ হবে, তাহলে 2 × 1/6 হবে। কি করলে ভাই? T1 কে চেঞ্জ করলে? না, উৎসের তাপমাত্রার কোনো চেঞ্জ না, গ্রাহকের তাপমাত্রা 50 কমাইতে হবে। তাহলে এটা হবে 1 মাইনাস গ্রাহকের তাপমাত্রা, মানে T2 মান 50 কমাবো, তাহলে T2 মাইনাস 50। এখন অনেকে এখানে যে ভুলটা করবে, এই 50কে কেলভিনে নিবে, তাইলে এখানে ভুল। তো তোমরা জানো সেলসিয়াসে 50 কমালে কেলভিনেও কত কমে? 50 কমে। সেই গতকালকের ক্লাসে আমি বলেছিলাম যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পরিবর্তন কেলভিন স্কেলের সমান, মনে আছে? এই যে এটা ΔC/5 সমান ΔK/5, সুতরাং ΔC সমান ΔK। অর্থাৎ সেলসিয়াসে যখন তুমি 50 পরিবর্তন করছো, কেলভিনেও তখন 50ই পরিবর্তন হবে। এইটারে কেলভিনে নিলেই তুমি ধরা। আর নিচে কি ভাইয়া? T1 থাকবে, তাই না? এটাকে ব্র্যাকেট দিয়ে দিই। এবার 2 দিয়ে এটাকে কাটলে 1/3, এখানে হবে 1 মাইনাস দ্বারা গুণ দাও, মাইনাস T2/T1, মাইনাসে মাইনাসে প্লাস 50/T1, এটাই তো আসতেছে। এবার এটা সমাধান করার ওয়ে কি? 1 মাইনাস T2/T1 এর ভ্যালুটা দেখো কত, এখানে দেখতে পাচ্ছ এটার ভ্যালু হচ্ছে 1/6, তাহলে 1/3, এই যে 1 মাইনাস T2/T1 এর জায়গায় 1/6 প্লাস 50/T1, এখান থেকে আমরা T1টা ইজিলি বের করতে পারবো। এই যে আমি এই পাশে করতেছি, বা 1/3 মাইনাস 1/6, 1/3 মাইনাস 1/6 ইজ ইকুয়াল টু 50/T1। সুতরাং 1/3 থেকে 1/6 বিয়োগ দিলে 1/6 থাকে, 5 6 30, তাহলে T1 এর মান আসবে 300 কেলভিন। এটা হচ্ছে T1 এর মান। T1 এর মানটা তুমি যদি 1 নং এ বসাও তাহলে T2 এর মান পেয়ে যাবা। তাহলে T2 এর মান আসবে 1 মাইনাস 1/6। এই যে T2 এর মান দেখো 1 নং এ, T1 এর মানটা 1 নং এ বসাও, 1 নং এ বসালে 1/6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 জানি না, T1 হচ্ছে, T2 জানি না, T1 হচ্ছে, T2 জানি না, T1 হচ্ছে 300। তাহলে এটা কত হবে? 1 মাইনাস 1/6 মানে 5/6, তাহলে T2/300 ইজ ইকুয়াল টু 5/6। সুতরাং T2 এর মান হবে 300/300, 50 5 5 25, 250 কেলভিন। ক্যালকুলেট করে দেখবা T2 হচ্ছে 250 কেলভিন। এটা একটা সুন্দর প্রশ্ন, এটা আমাদের বেলার থেকে পপুলার। হ্যাঁ, একজন বলছে এইভাবে করতে হবে, এটা একদম মাথায় সেট করবা। আমরা যখন 2015 সালে এক্সাম দিই তখন থেকে এটা পপুলার প্রবলেম, এবং এই পপুলার প্রবলেমটা ভাইয়া আসতে পারে যে কোনো জায়গায়, এটা আসবেই। তুমি যখন এখানে আলাদা করে দিছে প্রবলেমের ভ্যারিয়েশনে, এটা আসবেই, পাবাই, কোথাও না কোথাও এটা পাবাই। তাহলে ভাই প্রথম ক্ষেত্রে দক্ষতা ছিল 1/6, 1 মাইনাস T2/T1। সবাই ভুল করে এই জায়গাটায়, যে দক্ষতা দ্বিগুণ হয়েছে 1 মাইনাস আমার কেলভিনে, সেলসিয়াসে 50 কমাইলে কেলভিনেও কতই কমবে? 50ই কমবে। পাকনামো করে এখানে 273 যোগ করতে চাও না। তাহলে এটুকু কমাবো, মাইনাস দ্বারা গুণ দিয়ে এই মানটা বসাই দিছো 1/6, ইজিলি সমাধান হয়ে গেছে। এটা কিন্তু আরও কঠিনভাবে মানুষ সমাধান করে, এই যে এইখান থেকে হিজিবিজি করে একদম আওলায় ফেলে। বাট দেখো সোজাভাবে করতে গেলে এটা খুবই সোজা। T1 এর মান আসতেছে 300 কেলভিন, T2 এর মান আসতেছে 250 কেলভিন। ওকে, আচ্ছা হয়েছে, ম্যাক্সিমাম বুঝে গেছে, গুড। এবার আমরা চলে আসি রেফ্রিজারেটর। এই যে এখানে যে অঙ্কগুলো করি না, এই যে স্যাক্সারে 1টা 2টা 3টা, এগুলো তোমরা SW হিসেবে করবা, এগুলো ম্যাক্সিমামই আমি করিয়ে দিয়েছি। এখন চলো আমরা পড়ব আমাদের গুরুত্বপূর্ণ টপিক রেফ্রিজারেটর। কি রেফ্রিজারেটর? রেফ্রিজারেটর। সবাই একটু লিখো রেফ্রিজারেটর। অনেকেই এই ব্যাপারটা বুঝে না, পুরো ক্লিনলি বুঝাই দিব, ক্লিনলি। দেখো ভাই, রেফ্রিজারেটর কি করে? এটা মনে করো শীতল প্রকোষ্ঠ, যেখানে তুমি মাছ মাংস রাখো। এই মনে করো একটা ইলিশ মাছ, এটা মনে করো একটা দুধের প্যাকেট, মিল্ক ভিটা, এইটা মনে করো আপেল, হ্যাঁ একটা আপেল। এটা হচ্ছে সেই শীতল প্রকোষ্ঠ, এটাকে আমরা কি বলছি?
শীতল শীতল প্রকোষ্ঠ। এই চিত্রটা ভালো মতো দেখো, দেখলে অঙ্ক তুমি অটো পারবা। আর এই যে এখানে একটা জায়গা দিচ্ছি, এই জায়গাটার নাম মনে করো আউটসাইড। এটা হচ্ছে আউটসাইড বা পরিবেশ, এটা হচ্ছে পরিবেশ বা আউটসাইড। ওকে, রেফ্রিজারেটরে মনে করো এখানে একটা মোটর আছে, এ হচ্ছে মোটর, এটা মনে করো মোটর। হ্যাঁ, মোটর কেমনে লাগানো আমি জানি না, বাট মনে করো একটা মোটর এখানে কাজ করতেছে। তো রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কি জানো? এই শীতল প্রকোষ্ঠকে আরো শীতল করা। তাহলে শীতল প্রকোষ্ঠ থেকে সে তাপ দিবে না তাপ নিবে বলো তো? শীতল প্রকোষ্ঠে সে কি তাপ দিবে নাকি নিবে? এটার উত্তরটা দাও খালি। রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ হচ্ছে এই শীতল প্রকোষ্ঠকে আরো শীতল করা। তাহলে সে শীতল প্রকোষ্ঠ থেকে তাপ নিবে নাকি তাপ দিবে বলো তো দেখি, বলো। অবশ্যই তাপ নিবে। একজন বলছে, এক ছাগল বলছে তাপ দিবে। আরে ছাগল, তুই যদি এটার মধ্যে তাপ দেস তাহলে ফ্রিজের মধ্যেই তো মাছ রান্না হয়ে যাবে, তোর তো এই মাছ বাইর করে আর রান্না করতে হবেই না বলদ। তো এখান থেকে তাপ উল্টা নিবে, এটার আরো ঠান্ডা করবে। তাহলে এখান থেকে কিছু পরিমাণ তাপ রেফ্রিজারেটর নিবে। আমি যে যা লিখবো সেটাই মনে করবে। এখান থেকে যে পরিমাণ তাপ নিবে, মানে শীতল প্রকোষ্ঠ থেকে যে পরিমাণ তাপ নিবে সেটা হচ্ছে মনে করো Q2। তাহলে Q2টা কি ভাই? এই যে এই পাশে লিখি, এখান থেকে যে পরিমাণ তাপ নিবে সেটা হচ্ছে Q2। তাহলে Q2 হচ্ছে শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ, এটা হচ্ছে Q2। মানে এই তাপ নেওয়ার জন্য সে একটা কাজ করছে নিশ্চয়ই, সে অটোমেটিক এই পরিমাণ তাপ নেয়নি। সে কি করছে? সে এই যে মোটরটা, এই তাপ বের করার জন্য সে একটা কাজ করেছে, সে ডব্লু পরিমাণ কাজ করেছে। এই তাপটা নিয়ে এই যে দেখো মোটরে, বা চিন্তা করতে পারো এভাবে চিন্তা করলে সোজা হয় যে শীতল প্রকোষ্ঠ থেকে সে Q2 পরিমাণ তাপ নিল। এই তাপ নেওয়ার জন্য এই মোটরের যে সাপ্লাই এনার্জি সেটা মনে করো ডব্লু। তাহলে এই Q2 বের করার জন্য টোটাল কত এনার্জি সে ওয়েস্ট করলো? ডব্লু। তাহলে পরিবেশে সে যদি ছাড়ে, সে কয়টা এনার্জি ছাড়বে? অনলি Q2 কে ছাড়বে। কথা বুঝো, Q2 তার অটোমেটিক বের হয় নাই। এখান থেকে তাপ শক্তি বের করার জন্য অবশ্যই মোটরের একটা এনার্জি ব্যয় হয়েছে, সেটা হচ্ছে ডব্লিউ। এখন এই যে Q2 আর ডব্লিউ কে সে পরিবেশে ছেড়ে দিবে। এই যে পরিবেশে কে আসবে? পরিবেশে আসবে Q2 এবং ডব্লিউ। পরিবেশে যেটা ছাড়বে সেটা হচ্ছে পরিবেশে বর্জিত তাপ Q1। এই জিনিসটা বুঝতে পারলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে কি করবে? শীতল প্রকোষ্ঠ থেকে Q2 পরিমাণ তাপ বের করে নিবে। এটা কেমনে বের করবে? মোটরের ব্যয়িত শক্তি দ্বারা, ডব্লিউ। এখন এখানে তাহলে কয়টা এনার্জি? ডব্লিউ আর Q2। এখন এই দুইটাকেই সে পরিবেশে ছাড়বে। তাহলে পরিবেশে যেটা ছাড়ে Q1, ওটা হচ্ছে Q2 প্লাস ডব্লিউ। তাহলে Q1 এর পরিচয়টা লিখো। Q1 এর পরিচয় হচ্ছে পরিবেশে বর্জিত তাপ। পরিবেশে বর্জিত তাপ, এটা হচ্ছে Q1। আমার এখানে সবগুলোর পরিচয় ক্লিয়ার। শীতল প্রকোষ্ঠ থেকে তাপশক্তি বের করে নিব। বের করার জন্য যে এনার্জিটা ব্যয় হচ্ছে ডব্লিউ, এই ডব্লিউ এবং Q2 দুইটাকেই সে পরিবেশে ছাইরা দিচ্ছে। মানে সে পরিবেশে এই দুইটাকেই ছেড়ে দিচ্ছে। তাহলে পরিবেশে টোটাল ছাড়তেছে Q2 প্লাস ডব্লিউ, যেটাকে আমরা বলছি Q1। Q1টা হলো পরিবেশে বর্জিত তাপ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এটুকু বলো, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? Q2 পরিমাণ তাপ বের করছি, বের করার জন্য আমি একটা এনার্জি ব্যয় করছি ডব্লিউ। তাহলে পরিবেশে আমি টোটাল ছাড়মু কত? পরিবেশে তো Q2 তো ছাড়মই, সাথে যে ব্যয়িত শক্তি ডব্লিউ এটাও আমি ছেড়ে দেব পরিবেশে। তাহলে পরিবেশে টোটাল ছাড়তেছি Q1 প্লাস ডব্লিউ, Q2 প্লাস ডব্লিউ, যেটা নাম হচ্ছে Q1। এখন আমি রেফ্রিজারেটরের একটা ইম্পর্টেন্ট প্যারামিটার মাপবো, যেটাকে ইংলিশে বলে সিওপি, মানে কার্যকৃত সহগ। কার্যকৃত সহগ কে দ্বারা প্রকাশ করা হয়? কার্যকৃত সহগ হচ্ছে আউটপুট বাই ইনপুট। সোজা হিসাবে এটা মনে রাখলেই চলবে। অনেকে এই সূত্র আওলায় ফেলে,
বাট আমি বলি কার্যকৃত সহগ মানে আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট। কারণ আউটপুট কোনটা ইনপুট কোনটা? আউটপুট হচ্ছে সে এখান থেকে যে পরিমাণ তাপশক্তি বের করতে পারে কতটুকু, Q2 পরিমাণ এখান থেকে বের করতে পারে, তাহলে এটা হচ্ছে আউটপুট Q2। আর ইনপুট হচ্ছে এই Q2 বের করার জন্য তার যেটুকু কাজ করতে হয়, কতটুকু কাজ করতে হয়, W, তাহলে হচ্ছে ইনপুট। তাহলে হচ্ছে কার্যকৃত সহগ K = Q2 বাই W। এখানে Q1 এর কোনো কাজ নাই, Q1 পরে আসবে, আবারও বুঝো। আউটপুট মানে সে এখান থেকে কি পরিমাণ বের করতে পারতেছে, কি পরিমাণ, Q2 পরিমাণ। আর ইনপুট মানে কি, কোন এনার্জি প্রয়োগ করে এটা বের করলো, W, তাহলে Q2 বাই W। এইভাবে মনে রাখবা। এখন বলো Q2, W এর জায়গায় কি লেখা যায়, এই যে এই সূত্রটা দেখো, W সমান লেখা যাবে Q1 মাইনাস Q2। এই যে এখান থেকে দেখো W সমান লেখা যাবে Q1 মাইনাস Q2। তাহলে এখানে আমরা চাইলে Q1 মাইনাস Q2 লিখতে পারি। যেহেতু Q ইজ প্রপোর্শনাল টু T, তাহলে এখানে আমরা লিখতে পারবো শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা বাই পরিবেশের তাপমাত্রা মাইনাস শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা। এই তো সূত্র ডান, রেফ্রিজারেটরের সূত্র ডান। সবাই কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না, বলো বলো ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে কাজ শেষ, আর কিছু লাগবে না। তাহলে শীতল প্রকোষ্ঠ থেকে Q2 পরিমাণ তাপ বর্জন বের করে নিবে। এটা বের করার ক্ষেত্রে, এই বর্জনটা বের করার ক্ষেত্রে W আমাদের হেল্প করছে, W দিয়ে আমি এটা বের করতেছি। তাহলে আমার টোটাল ব্যয় হয়েছে W প্লাস Q2, সেটা আমি পরিবেশে ছেড়ে দিব, এটাকে আমরা বলছি Q1। এখন কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স মানে আউটপুট বাই ইনপুট। আউটপুটটা হলো বাইরে যেটা, সেটা আউটপুট না। আউটপুট মানে কতটুকু বের করতে পারছো, মানে কতটুকু শীতল করতে পারছো, সেটা কি Q2। আর ইনপুট মানে এটা বের করার জন্য কি পরিমাণ কাজ করতে হয়েছে, W। তাহলে Q2 বাই W, W মানে Q1 মাইনাস Q2। আর এখানে Q ইজ প্রপোর্শনাল টু T, এই কারণে Q2 এর জায়গায় T2 দিতে পারবা, Q1 এর জায়গায় T1, Q2 এর জায়গায় আবার T2। শেষ। এবার অঙ্ক করি, দেখবা আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে অঙ্ক দেখো, সোজা। একটি রেফ্রিজারেটর 700 জুল তাপ ধারণে বর্জন করে, তাহলে এটা কোনটা, কেউ বলতে পারবা? তাপ ধারণে বর্জন করে, এটা বর্জন করে, তার মানে এটা কি ভাইয়া, এটা Q1, এটা বুঝতেই পারছো, এটা কি ভাইয়া, Q1, এটা বর্জন করে। এবং ঠান্ডা প্রকোষ্ঠ থেকে, এই যে ঠান্ডা প্রকোষ্ঠ যেখানে ইলিশ মাছ রাখা, সেখান থেকে 400 জুল তাপ অপসারণ করে, তাহলে এটা কি ভাইয়া, Q2, তাই না? কার্য সম্পাদন সহগ কত? সো আমরা জানি কার্য সম্পাদন সহগ মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। মনে করো তোমার মন নাই, বাট এটুকু মনে আছে, আউটপুট বাই ইনপুট। আউটপুট মানে সে কতটুকু ঠান্ডা করতে পারছে, এই যে এটা যেটুকু সে বার করতে পারতেছে, কত, Q2। আর ইনপুট মানে এই Q2 বের করার জন্য কতটুকু কাজ করতে হয়েছে, W। আর মনে রাখতে হবে যে বাইরে বর্জিত তাপ সেটা হচ্ছে Q2 প্লাস W। আমি ডিটেলসে করাচ্ছি, পরে শর্টকাট মেরে দেব। তাহলে Q2 সমান হচ্ছে W সমান হচ্ছে Q1 মাইনাস Q2। শেষ। Q2 কত বলো, Q2 হচ্ছে 400, আমাদের Q1 হচ্ছে 700 মাইনাস 400, অঙ্ক শেষ। এখানে 400, এখানে 700 মাইনাস 400 মানে 300, 0 0 কাটা, 4/3 মানে 1.33। এই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। পারবা নাকি পারবা না, বলো। এবার সোজানা ভাইয়া, যে কোনো পৃথিবীর যে কোনো প্রশ্নই তুমি পারবা, সোজা। পরেরটা দেখো, তপন স্যারের বই। একটি রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ RI 2.5। দেখো, এটি শীতল তাপাধার হতে প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করে। এই যে এটা সেই গৃহীত তাপ, এখানে আবার গৃহীত তাপকে Q1 দিও না, এটা হচ্ছে 300। ওই চিত্রটা মাথায় রাখলে এগুলো সোজা। প্রতি চক্রে বাইরে থেকে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হবে, আমরা জানি K সমান আউটপুট বাই কৃতকাজ W। সুতরাং কৃতকাজ হচ্ছে Q2 বাই K। Q2-র মান কত, 300, আর K হচ্ছে RI। 300-কে RI দ্বারা ভাগ করলে কত হয়, RI-কে আমরা এভাবে লিখতে পারি, 325 ইন্টু 10 লিখা যায় না? তাহলে 4 25-এ 100, 4 25-এ 100, তাহলে এটা 12 ইন্টু 10 মানে কত, 120 জুল। দেখো 120 জুল অপশনে আছে কিনা, কি পারবো এবার কি মনে হচ্ছে পারা যাবে? মজা লাগতেছে রেফ্রিজারেটর?
যারা এই জীবনে রেফ্রিজারেটর আমার মতো ভয় পাইতা তাদের কাছে এখন সহজ লাগতেছে। ভাই রেফ্রিজারেটরের ভিতরে কি কাহিনী ঘটে না ঘটে ওটা দেওয়ার দরকার নেই। দরকারটা হইলো রেফ্রিজারেটরের অঙ্ক পাততে হবে, এবং এইটা তোমার আমি সুন্দর করে শিখাই দিতে পারতেছি, দ্যাটস ম্যাটার। এরপরে দেখি এটা, একটি রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ হচ্ছে 2, কে এর মান 2। এটি শীতল আবদ্ধা থেকে প্রতি চক্রে 250 জুল তাপ গ্রহণ করে, প্রতি চক্রে কি পরিমাণ তাপ উষ্ণ আধারে বর্জন করবে। তাহলে বর্জিত তাপ যেটা মানে Q1, তাই না, বের করতে হবে। সো কেমনে বের করবো, আমরা জানি কে সমান আমরা জানি গৃহীত তাপ বর্জিত তাপ গৃহীত তাপ। তাহলে কে এর মান হচ্ছে 2, গৃহীত তাপ হচ্ছে 250, বর্জিত তাপ জানি না -250। তাহলে বা Q1 -250 2 দ্বারা ভাগ করলে হবে 125। সুতরাং Q1 এর মান হবে 250 যোগ 125, তাহলে এটা হবে 375 জুল। তাহলে অ্যান্সার হচ্ছে 375 জুল, তাই না? অ্যান্সার কত? 375 জুল। একজন বলছে নষ্ট করলে ঠিক করতে হবে, ভাষাটা তোর ঠিক করতে হবে না, তুই ট্রিপলিতে পড়, তুই এমনি তোরে সবাই ইলেকট্রিক মিস্ত্রি বলে ডাকবে। ওকে, রেফ্রিজারেটর আমাদের ডান। এবার আমাদের পড়তে হবে দ্য গ্রেটেস্ট এনট্রপি। কি পড়বো আমরা এখন? এনট্রপি। তো লেটস স্টার্ট। এনট্রপি পড়ার পর আমরা আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। হ্যাঁ, এনট্রপি ভালো মতো শুনবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেই ভৌত রাশিটি স্থির থাকে তাকে বলে এনট্রপি। এটা গতবার আসছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে, ইনফরমেশনগুলো লিখে নাও। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন 0। লিখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন মানে ডিএস ইজ ইকুয়াল টু 0। এনট্রপির সূত্র হচ্ছে 2টা। এনট্রপির সূত্র কয়টা? 2টা। একটা হচ্ছে ডিএস সমান dQ/T। এই ডিকিউ মানে তাপ শক্তি। তো ডিকিউ এর সূত্র হচ্ছে এরকম যে ডিকিউ সমান হচ্ছে mLF। ওই যে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হওয়ার সময়, 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটার হওয়ার সময় গৃহীত তাপ। ডিকিউ সমান mLF বসায় দিব। এখানে টি এর জায়গায় কেউ 0 ডিগ্রি বসাবে না, এটা কেলভিন। 0 ডিগ্রিকে কেলভিনে নিলে 273। আবার ডিকিউ সমান লেখা যাবে mLV কখন? যখন 100 ডিগ্রি ওয়াটার থেকে 100 ডিগ্রি ভ্যাপার হবে। কি হবে? 100 ডিগ্রি ভ্যাপার মানে বাষ্প। তাহলে কথা বুঝো, এনট্রপির পরিবর্তনের সূত্র হচ্ছে dQ/T। ডিকিউ এর সূত্র 2টা। একটা হচ্ছে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হওয়ার ক্ষেত্রে ডিকিউ মানে mLF। আবার 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্প হওয়ার ক্ষেত্রে ডিকিউ সমান mLV বসায় দিব। টি এর মান 373 কেলভিন বসায় দিব। অঙ্ক শেষ, ঝালাফালা। ঢাবিতে এই সূত্রটা দিয়ে আসছে, বাট তোমরা যখন জিএসটিতে যেখানে ক্যালকুলেটর আছে, যদি আলাদা আলাদা হয় এক্সাম দিতে যাবা, তখন আরও একটা সূত্র অ্যাড হবে। সেটা হচ্ছে ডিএস সমান MS ln T2/T1। এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হলে। এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে? না। এখানে হয়েছে 100 না। বাট যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে এনট্রপির পরিবর্তনের সূত্র হচ্ছে MS ln T2/T1। MS ln T2/T1 মনে থাকে জানো। তাহলে আবারও শুনো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেই ভৌত রাশিটা স্থির থাকে সেটাকে বলে এনট্রপি, যার এনট্রপির পরিবর্তন হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া 0। আর অন্য যে কোনো প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হবে। তো এনট্রপির পরিবর্তনের টোটাল সূত্র শিখলাম 3টা। একটা হচ্ছে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানির বেলায় ডিকিউ সমান mLF/T। 100 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির বাষ্পের বেলায় mLV/T। আর যদি তাপমাত্রার চেঞ্জ হয়, বললাম 20 থেকে 50-এ যেতে, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে যেতে এনট্রপির পরিবর্তন, তখন MS ln T2/T1।
এম হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ। একদম হচ্ছে জিএসটি থেকে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তোমাদের জিএসটি নাও হইতে পারে, তোমাদের আলাদাও হইতে পারে, আলাদা হলে ক্যালকুলেটর ইউজ করতে দিবে, তখন তোমরা এই সূত্র ক্যালকুলেটর দিয়েই করবা। বাট ঢাবিতে যেগুলো আসছে সেগুলো ক্যালকুলেটর ছাড়াই পারা যাবে, করব আমরা, চিন্তা করো না, আমরা করব। তাহলে এই তিনটা সূত্র আশা করি সবার মাথায় ঢুকেছে। তো আমরা একটা বিশাল অঙ্ক করি, অঙ্ক করার পর আমরা কিছু প্রবলেমে চলে যাই। আমি বললাম যে দেখো, আগেই বলি এটা তোমাদের ভার্সিটিতে আসবে না, এই পুরো অঙ্কের একটা পার্ট আসতে পারে। আমি বললাম -5°C 273 কেজি বরফকে 110°C বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত? এনট্রপির পরিবর্তন কত হবে? পরিবর্তন কত? প্রশ্নটা লিখছো সবাই? প্রশ্নটা লিখো, প্রশ্নটা কিন্তু বিশাল, এটার উত্তরটা কিন্তু বিশাল হবে। সবাই লিখো -5°C। তুমি এই প্রশ্নটা বুঝো তাইলেই হবে, মানে এটার উত্তরটা বুঝতে পারলেই হবে, আর কিচ্ছু লাগবে না। যে -5°C কত কেজি বরফ? 273 কেজি বরফ। এটাকে আমরা 110°C বাষ্পে পরিণত করতে চাই, তাহলে এনট্রপির পরিবর্তন কত হবে? তো প্রথমত বুঝো, এই বরফটা যদি বাষ্পে পরিণত হতে চায়, এই হচ্ছে বরফ, দেখো এটা হচ্ছে -5°C 273 কেজি বরফ। এটা কি এক লাফে বাষ্প হইতে পারবে? কত ক্লাসেই বলছি না, এটার প্রথমত আগে পানি হইতে হবে, পানি হওয়ার জন্য আগে 0 ডিগ্রিতে আসতে হবে। তাহলে এটার ফেজ হচ্ছে, প্রথম কথা এটা কি হবে, 0 ডিগ্রির বরফে আসবে। এই যে দেখো, এটা কত ডিগ্রির বরফে আসবে? 0°C আইস হবে ফার্স্টে। এরপর কি হবে? এরপর এই যে পানি হয়ে গেল, এই পানিটা কত? 0°C ওয়াটার। এরপর কি, যে কোনো তাপমাত্রার পানি, তাহলে সর্বোচ্চ কত তাপমাত্রার পানি? 100°C পানি হলো। এরপর কি, এরপর কি বাষ্প হইতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু অবশ্যই 100 ডিগ্রির বাষ্প। এটা কত ডিগ্রির বাষ্প? 100°C বাষ্প। এরপর সে যে কোনো তাপমাত্রার বাষ্প, সে মনে করে এখন 110°C বাষ্প। এই ট্রানজিশনটা বুঝতে পারছো এটা কেমনে হয়েছে? ট্রানজিশন কিন্তু এমনে হবে, কয়টা ধাপ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ধাপে হবে। সে ধারিম করে বাষ্প হয়ে যাবে এটা সম্ভব না। সে আগে 0 ডিগ্রির বরফ হবে, এরপর 0 ডিগ্রির পানি হবে, এরপর 100 ডিগ্রির পানি হবে, এরপর 100 ডিগ্রির বাষ্প হবে, এরপর যে কোনো তাপমাত্রার বাষ্প হবে। এই ট্রানজিশনটা দেখছো সবাই, গত ক্লাসেও দেখাইছি এই ট্রানজিশনটা, যে কোনো একটা বরফ যদি জলীয় বাষ্প হতে চায়, তার এসে ধাক্কা খেতে হবে 0 ডিগ্রিতে একবার, আর একবার 100 ডিগ্রিতে। মনে আছে? মনে আছে? তাহলে এইখানে এই পুরো পিরিয়ডে টোটাল এনট্রপির পরিবর্তন আমার বের করতে হবে। তাহলে চলো এনট্রপির পরিবর্তন বের করি। এখানে স্টেপ কয়টা? 5টা। দেখো, এইখানে একটা স্টেপ 1, এইখানে 2, এখানে 3, এইখানে 4, এখানে 5। তাহলে 5টা ধাপে এনট্রপির পরিবর্তন হয়েছে। তাহলে এনট্রপির পরিবর্তনটা কত সেটা দেখি। টোটাল এনট্রপির পরিবর্তনকে ডেলএস দ্বারা প্রকাশ করলাম, সেটা হবে প্রথমে এই ধাপে কি তাপমাত্রার চেঞ্জ হয়েছে নাকি হয়নি? বলো, তোমরাই বলো। এখানে -5 বরফ থেকে 0 ডিগ্রির বরফ, তাহলে তাপমাত্রার চেঞ্জ হয়েছে। সূত্র কি? ms ln T2/T1। এই যে m হচ্ছে 273, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100 ms ln T2 হচ্ছে 0°C, কেলভিনে নিবা 273 কেলভিন, আর -5 মানে 268 কেলভিন। এই গেল এই ধাপে, 1 নাম্বার ধাপে এনট্রপির পরিবর্তন। প্লাস 2 নাম্বার ধাপে বলো কি হবে? 2 নাম্বার ধাপে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি, তাহলে এনট্রপির পরিবর্তন হচ্ছে mLF/T। m কত? 273। LF কত? LF এর মান প্রশ্নে দেওয়া থাকবে, তারপর মুখস্থ রাখবা 3,36,000 জুল পার কেজি। এটা হচ্ছে LF এর মান, ডিভাইডেড বাই তাপমাত্রা কত? 0°C মানে 273 কেলভিন। গেল 2 নাম্বার ধাপ। এই পর্যন্ত বুঝছো? 1 নাম্বার ধাপে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাহলে এনট্রপির পরিবর্তন ms ln T2/T1।
2 নাম্বার ধাপে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তাহলে mLF/T। 3 নাম্বার ধাপে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাহলে ms পানির আপেক্ষিক তাপ, এখন ms লন T2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন বাই T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 কেলভিন, T2/T1। 3 নাম্বার ধাপ শেষ। 4 নাম্বার ধাপে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তাহলে mLV, m হচ্ছে 273, এলভির মানটাও দেওয়া থাকবে, তা মুখস্থ করে রাখবা, 22,68,000 জুল পার কেজি। এটা হচ্ছে এলভির মান, ডিভাইডেড বাই 100, 100 মানে 373 কেলভিন, কেলভিনে নিবা, বলেও 100 বসাও না। এবং পঞ্চম ধাপে 100 থেকে 110 ডিগ্রির বাষ্প তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাহলে এম বাষ্পর জলীয় বাষ্প হচ্ছে 2000, এস লন T2 হচ্ছে 110, 110 মানে কত 383 কেলভিন, এটা 100 মানে 373 কেলভিন। এই বিশাল অঙ্কটা ক্যালকুলেটরে চাপ দিবা, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার, জুল পার কেলভিন। এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তনের একক। সো এত বড় অঙ্ক তোমাদের কখনোই আসবে না। এই অঙ্ক থেকে যে কোনো একটা পার্ট আসবে, এটা পারলে বাকি সব পারবা। এই অঙ্কটা বুঝছো কিনা একটু বলো। বলো এটা ক্লিয়ার? সবাই একটু তুলো। ক্লিয়ার সবাই? ওকে ক্লিয়ার, গুড। তাইলে দেখো পরের গুলা দুধ ভাত। এবার দেখি আমরা কি কি আসছে। এই দেখো দুধ ভাত। এন্ট্রপি সবচেয়ে বেশি কোথায় বলো? এন্ট্রপি মানেই বিশৃঙ্খলা ভাইয়া। এই যে এন্ট্রপি, এন্ট্রপি মানেই কি ভাই বিশৃঙ্খলা। মানে সবচেয়ে বেশি বিশৃঙ্খল কোনটা বলো, অপশন বলো। এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিশৃঙ্খল কোনটা বলো ভাই? সোজা বাংলা হিসাব, তাপমাত্রার পরিবর্তন হলে ms ln T2/T1, আর যদি তাপমাত্রার পরিবর্তন না হয় dQ/T। dQ মানে mLF অথবা mLV। বরফ থেকে পানি হলে mLF, পানি থেকে বাষ্প হলে mLV। এই তো হিসাব। এখানে কঠিন না, কিছুই কঠিন না। যারা কঠিন মনে করছো তারা ফাঁকিবাজি করতেছো, তারা মনোযোগ দাও, কঠিন না। বলো এটা কি হবে ভাইয়া? অবশ্যই অক্সিজেন গ্যাসের এন্ট্রপি সবচেয়ে বেশি, যেহেতু এটা বেশি লাফালাফি করে, বেশি বিশৃঙ্খল, তাই না? নেক্সট, একটি কার্নোচক্রে মোট এন্ট্রপির পরিবর্তন কত? অলরেডি বলেছি, বলো। কার্নোচক্র হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় 0। একটু লিখে নাও, কার্নোচক্র, কার্নোচক্র প্রত্যাবর্তী, প্রত্যাবর্তী, প্রত্যাবর্তী। এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। মনে থাকে জানো, এন্ট্রপির পরিবর্তন 0। নেক্সট, এত তাপমাত্রা এত, এই প্রশ্নটা, এটা শাহজাহান তপন স্যারের বইয়ে আছে এবং একসাথে এটা ঢাবিতেও আসছে। এই কারণে সবাইকে বলি, অন্তত যে কোনো একটা পাঠ্য বই, যে কোনো ইসাক স্যার বা তপন স্যার, যে কোনো একটা পাঠ্য বইয়ের যেই করে দেওয়া অঙ্কগুলো আছে, এক্সাম্পল মেথগুলো আছে, সেগুলো অন্তত করে যেও, কমন পাবা। প্রশ্ন ব্যাংকের পাশাপাশি সেই শুরুর দিন থেকেই বলতেছি, যে কোনো একটা পাঠ্য বইয়ের করে দেওয়া অঙ্কগুলো কইরা যেও। তুমি ধরো এক্সাম্পল করতে পারলো না, বাট এক্সারসাইজ করতে পারলো না, অন্তত বইয়ে যেই করে দেওয়া আছে অঙ্কগুলো, সেগুলো কইরো, ক্যালকুলেটর দিয়ে হইলেও কইরো। দেখো 273 কেজি বরফকে 0 ডিগ্রি পানিতে রূপান্তর করা হলো, এন্ট্রপির পরিবর্তন ঢাবিতে আসছিল। ডি এর সমান কোন সূত্র হবে? mLF/T, তাই না? এম কত? 273। এলএফ কত ভাইয়া? এলএফ এর মান দেয় নাই, আমরা এলএফ এর মান মুখস্থ জানি, 3,36,000। 3,36,000 ডিভাইডেড বাই টি কত? 273। 273 কাটা। ক্যালকুলেশন এমনভাবেই দিবে যেন ক্যালকুলেটর ছাড়াই পারো। সো ক্যালকুলেশন নিয়ে আলাদা ভয়ের কোনো দরকার নাই। 3,36,000 কোথায় আছে? 3.36, 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেলভিন। কেমনে করলাম দেখো, 3.36 যদি দাও
তাহলে পয়েন্টের পর কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 10-এর পাওয়ার হবে 5, 10-এর পাওয়ার হবে 5, 3.36 10⁵ জুল পার কেলভিন। পরের প্রশ্নটা তাপ ও আচ্ছা, এবার আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। দেখো আমাদের অধ্যায়টা শেষ, এবার আমরা প্রশ্ন ব্যাংক সলভ করব। এরপরে তোমাদেরকে আমি এক্সট্রা অর্ডিনারি কিছু গ্রাফ দেখাবো, যদি আইসা যায় যেন তুমি পারো। আগে প্রশ্ন ব্যাংকটা সলভ করি। দেখো প্রশ্ন ব্যাংক, এই যে যারা গতকালকে বলছিলাম ভাই ভার্সিটির প্রশ্ন, এই দেখো ভার্সিটির প্রশ্ন শুরু। এই যে জাহাঙ্গীরনগর আসছে, বলো 4200 মিটার উঁচু জলপ্রপাত থেকে তলদেশে পানি, আচ্ছা জলপ্রপাতের তলদেশের মধ্যে তাপমাত্রার ব্যবধান কত হবে? পতনশীল পানির সমস্ত শক্তি তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হয়। এই যে এখান থেকে পানি পড়ছে, এই পানির সমস্ত শক্তি মানে mgh বিভব শক্তি ব্যয় হচ্ছে ms ডেল থিটাতে। তাহলে বলছে ডেল থিটা কত হবে? m আর m কাটা, তাহলে ডেল থিটা হবে gh/s। g কত ভাইয়া? 9.8, h কত? 4200, h হচ্ছে 4200। দেখো ভ্যালু এমনভাবেই দেওয়া পারবা, পানির আপেক্ষিক তাপ 4200, এটা কাটা, তাহলে এটা হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সুন্দর না? সোজা ক্যালকুলেশন। জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহীতে আসছে। সবাই উত্তর দিবা ভাই, আমার পড়ানো শেষ, সবাই খালি উত্তর দিবা এবার। আজকে ক্লাস মানে 1.5 ঘন্টাও লাগবে না। পরেরটা বলো, একটা সীসার বুলেট কোথাও বাধাপ্রাপ্ত হয়ে এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। তার মানে এই জিনিসটা হচ্ছে তার তাপমাত্রা বৃদ্ধি ভাই, তাপমাত্রা বৃদ্ধি 100। সীসার আপেক্ষিক তাপ 200 জুল পার কেজি পার কেলভিন। যদি অন্য কোনোভাবে তাপ নষ্ট না হয়, তার মানে সমস্ত তাপ শক্তি মানে গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। সমস্ত গতিশক্তি কিসে রূপান্তর হয়েছে? তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে বুলেটের বেগ কত ছিল ভাইয়া? দেখো ms ডেল থিটা সমান হচ্ছে হাফ m ভি স্কোয়ার। বলছে বুলেটের বেগ কত? এই m আর m কাটা, বেগের মান হবে v সমান হবে 2s ডেল থিটা এর রুট। তাহলে মান বসায় দাও, √2। s হচ্ছে সীসার আপেক্ষিক তাপ 200, ডেল থিটা কত? 100। এটা তাপমাত্রা বৃদ্ধি, কেলভিনেও যা বাড়ে সেলসিয়াসেও তাই বাড়ে। তাহলে কত হবে? 100 × 200 × 2 কত? 200 × 2 মানে 400, 400 × 100 মানে, সেটা আমরা ক্যালকুলেট করা যায় যে 100 রুট করলে কত হয়? 10, আর 400 রুট করলে হয় 20। তাহলে 10 ইন্টু এই যে 200 × 2 মানে 400, 400 রুট করলে 20, 100 রুট করলে 10, তাহলে 20 × 10 কত হয়? 200 মিটার পার সেকেন্ড। হয়ে গেছে। পরের প্রশ্ন, কত উচ্চতা থেকে এক খণ্ড বরফ পড়লে সম্পূর্ণ গলে যাবে? খুব সুন্দর প্রশ্ন। মনে করো এখান থেকে একটা বরফ পড়তেছে, কত উচ্চতা থেকে পড়লে বরফটা গলে যাবে একদম? বরফ মানে বরফের তাপমাত্রা দেওয়া নেই মানে, তাহলে বুঝতে হবে 0 ডিগ্রি আইস। এখানে আস্তে আস্তে 0 ডিগ্রি ওয়াটার হবে, 0 ডিগ্রি ওয়াটার হবে। তাইলে এখানে যে তাপশক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে mLF। আর এটাই, এই তাপশক্তিটা কোত্থেকে আসবে? তার স্থিতিশক্তি বা mgh থেকে আসবে। mm কাটা দাও, তাহলে h এর মান হচ্ছে LF/g। LF কত? LF হচ্ছে 3,36,000, g হচ্ছে 9.8, এটাকে 10 ধরো, 00 কাটা, তাহলে একক দশক শতক হাজার অযুত 33,600 মিটার। কিলোমিটারে নিলে 33.6 কিলোমিটার। কোথায় আছে বলো? 33.6 কিলোমিটার, এই যে এইখানেই আছে, কাছাকাছি উত্তর, সি নাম্বার, কাছাকাছি উত্তর। 340 কিলোমিটার তো আরো হবে না, মানে 33.6 আসছে, এটা 10 ধরার পর, তাহলে 9.8 ধরলে এটাই আসতো, 34.28 কিলোমিটার। সুন্দর প্রশ্ন। নেক্সটে যাওয়া যাক। একটি রোদ থার্মোমিটার রোদ 0 ডিগ্রি তাপমাত্রায় 8, 100 ডিগ্রিতে 20। আরে এটা করছি মাত্র, এটা কালকের ক্লাসেই করছি, যেগুলো করছি করাবো না। সেম প্রশ্ন করেছি, ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত? বলো, ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। তো ভাইয়া কেলভিন স্কেলে কত? এই যে K/K - 273/5 ইজ ইকুয়াল টু
এফ মাইনাস 32/9, তাহলে কে এর মান হচ্ছে 273.16 মাইনাস 273/5 এফ মাইনাস, এটা জিরো হবে, জিরো, সরি জিরো না, হ্যাঁ এই দেখো সবাই খেয়াল করো, এটা হচ্ছে কেলভিন আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। তাহলে কে এর মান প্রাণীর তৈলবিন্দুর তাপমাত্রা কিন্তু 273ই বলা যায়, 273 মাইনাস 273/5 এফ মাইনাস 32/9, এটা জিরো, জিরো সাথে 9 গুণ দিলে জিরো, তাহলে এফ সমান আসবে 32, তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট, এটাই হচ্ছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। খুব সুন্দর প্রশ্ন কিন্তু জাহাঙ্গীরনগর আসছে, 32 ডিগ্রি ফারেনহাইট। গুড। পরেরটা, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে পাঠের 3 গুণ? করিয়েছি অলরেডি, গত ক্লাসে করানো হয়েছে। কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি গ্রহণ করে, অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়। ভাইয়া ডিকিউ কত? প্লাসের 800, গত ক্লাসে করাইছি। তো ডিইউ কত? যেহেতু বৃদ্ধি পায় তাপমাত্রা 500, বলছে কৃত কাজ কত? ডিডব্লিউ কত? কানার ভাই অন্ধ পারবে এটা। পরেরটা সেম, 1200 জুল কাজ করে, তাহলে 1200/3 মানে আয়তনের পরিবর্তন যেসে পারবো। তাপগতীয় প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে? টি স্থির, কিন্তু চাপ আর আয়তনের পরিবর্তন হয়, বলো বলো। সমষ্ণ প্রক্রিয়া, তাই না? তাপমাত্রা স্থির। একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় 4 বায়ুমণ্ডলীয় চাপে 12 লিটার গ্যাস আছে। সমষ্ণ প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করা হলে সিলিন্ডারের আয়তন কত? সমষ্ণ প্রক্রিয়া মানে টি স্থির। তাহলে ভাইয়া P1V1 সমান P2V2। তাহলে বায়ুমণ্ডল কত চাপ? 4 বায়ুমণ্ডলীয় চাপ, আয়তন 12 লিটার। এখানে চাপ কত গুণ করছো? দ্বিগুণ, তাহলে 8, আয়তন কত হবে? আয়তন কত লিটার হবে? 4 বারং কত হয়? 48, 6 8 48, তাহলে আয়তন হবে 6, তাহলে আয়তন হবে 6 লিটার। মানে বাচ্চাদের অঙ্ক, জাহাঙ্গীরনগরে আসছে, বাচ্চা বাচ্চা অঙ্ক। আর কি আছে দেখি, মানে কঠিন কোনো অঙ্কই নেই, বুটেক্স আসছে। রুদ্ধতাপীয় পরিবর্তনে কোনটা সঠিক? এটা অনেকে ভুল করে, তোমাদের পড়াইছি টিপি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এটা হবে অ্যান্সার। তাহলে টিপি 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, অপশনটা হচ্ছে ডি নাম্বারে, বুটেক্সের 15-16 সেশনে আসা প্রশ্ন। বায়ুকে রুদ্ধতাপে প্রসারিত করে আয়তন 3 গুণ করা হলো, তাহলে রুদ্ধতাপে প্রসারণ করেছো, তাহলে আয়তন শুরুতে মনে করো V1, পরের আয়তন হয়েছে 3V1, মানে 3 গুণ করছো। গামার মান 1.4 হলে প্রাথমিক চাপ চূড়ান্ত চাপের তুলনায় অনুপাত কত হবে? প্রাথমিক চাপ এবং চূড়ান্ত চাপের অনুপাত, প্রাথমিক চাপের তুলনায় চূড়ান্ত চাপের অনুপাত, তাহলে পি আর ভি এর সম্পর্ক। তাহলে P1V1 গামা সমান P2V2 গামা, তাহলে P1/P2 অনুপাতটা হবে V2/V1, উভয়ের পাওয়ার গামা আছে। V2 কত? 3, তাহলে উপর হবে 3, নিচে হচ্ছে কিছুই না 1, উপরে গামা হচ্ছে 1.4। তাহলে এবার উত্তর কোনটা দেখো, প্রাথমিক চাপের তুলনায় চূড়ান্ত চাপের অনুপাত, তার মানে চূড়ান্ত চাপটা প্রাথমিক চাপের তুলনায় কত গুণ? অনেকে এটা দেখে যখন 3 পাওয়ার 1.4 দিয়ে এটা দাগায় দিবে, তারাই বাস। কেন বাস? কারণ দেখো কার তুলনায় বলেছে? প্রাথমিক চাপের তুলনায় চূড়ান্ত চাপ বের করতে বলছে, তাহলে P2/P1 বের করতে বলছে মূলত। এটা উল্টাইলে হবে 1/3 পাওয়ার 1.4। সো ভুলটা করবে এখানেই, প্রশ্ন সোজা, ভুলটা অনেকে করবে এখানেই। কার তুলনায়? প্রাথমিকের তুলনায়, তার মানে P2টা প্রাথমিকের তুলনায় এত, বুঝো নাই? এই যে P2টা প্রাথমিকের তুলনায় 1/3 পাওয়ার 1.4, এটাই প্রাথমিকের সাথে তুলনা করতে বলছে। এই তো বুঝে গেছো। নেক্সট দেখো, এই যে বলছিলাম না ডিউতে আসছে, CP/CV গামা হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? CV সমান R/গামা-1, এটাও নাকি অঙ্ক, এটাও নাকি অঙ্ক। আচ্ছা, আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা সমান 1.35 হলে CP আর CV কত? এখানে CP কত, তাই না ভাইয়া? অলরেডি তোমাদেরকে দেখাইছিলাম আমরা, CV সমান R/গামা-1, গামা হচ্ছে 1.5 - 1, তাহলে R/0.5, R/0.5 মানে হাফ, তার মানে 2R। CV সমান কত আসতেছে? 2R। আছে কোথাও? নাই, তাহলে এই অপশনটা বাদ। এবার CP, তাহলে CP - CV সমান R,
তাহলে সিপি সমান হবে আর প্লাস সিভি। সিভি মানে 2R, তাহলে আর প্লাস 2R মানে কত 3R। এটা আছে সিপি সমান 3R আছে কোথায়? বি নাম্বার অপশনে, এটা আসা প্রশ্ন। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার বি নাম্বার। সুন্দর না প্রশ্নটা? আবারও বুঝো, গামার মান 1.5, তাহলে আমরা আগে সিভি বের করলাম, কত হয় 2R, এটা তো আর অপশনে নাই। এটা দিয়ে আমরা সিপি বের করলাম, তাহলে সিপি হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সিপি সমান আর প্লাস সিভি, এটা হচ্ছে 3R। পরের কোয়েশ্চেন, সিপি বাই সিভি গামা হলে রুদ্ধতাপীয় এবং সমতাপীয়, সমতাপীয় মানে ভাইয়া সমষ্ণ, সমষ্ণ ছেদবিন্দু ঢালদয়ের অনুপাত হচ্ছে, ঢালদয়ের অনুপাত হচ্ছে গামা। রুদ্ধতাপীয় রেখা সমতাপীয় রেখার চেয়ে গামা গুণ খাড়া। রুদ্ধ তাপীয় রেখাটা সমষ্ণ রেখার চেয়ে, সমষ্ণ রেখার চেয়ে গ্রাফে গামা গুণ খাড়া হবে। তাহলে অ্যান্সার হচ্ছে গামা, বি গামা। নেক্সট, দ্বিপারমাণবিক গ্যাসের গতিশক্তির পরিমাণ কত? বলো কত? এটা আদর্শ গ্যাসের সূত্র চলে আসছে। কত হবে দ্বিপারমাণবিক গ্যাসের? আচ্ছা, এক এক মানে হচ্ছে আমাদের এক খুব মহামান্য স্টুডেন্ট বলছে ভাই রিটেনের জন্য পড়াবো না। এটা পড়াইতেছি কি আমি? সব কিছুর জন্যই পড়াচ্ছি। এই পড়ানো শুধুমাত্র এমসিকিউ না, আমি বারবার বলতেছি ফিজিক্সে যাহাই এমসিকিউ তাহাই রিটেন। এখানে আলাদা করে রিটেনকে ডিফাইন করার কিছু নাই। তুমি যাহাই এমসিকিউ আকারে পড়ছো এগুলোই রিটেন ভাইয়া। রিটেনে তুমি আমাকে এমন একটা প্রশ্ন দেখাও যেটা এমসিকিউ এর মতো না, সবই তো এমসিকিউ, ওইটারই রিটেন পার্ট বানায় দিছে, আর কিছুই না। তো রিটেনের জন্য আলাদা প্রিপারেশনের কি মানে আলাদা প্রিপারেশন আবার কি? প্রশ্ন ব্যাংক পড়বা, যা পড়বা ওইটা থেকেই রিটেন আসবে, বুঝছো? তোমাদেরকে যে কনসেপ্ট পড়াই সেই কনসেপ্ট থেকেই রিটেন আসবে। হ্যাঁ, 5/2 কেটি, ইয়েস। আর যেটা বললাম না, যে এই যে এখানে পাঠ্য বইয়ের অনেকগুলো প্রবলেম সলভ করাম না, এগুলোই রিটেন। পাঠ্য বইয়ের যেগুলো সেগুলোই রিটেন। এটি তাপ ইঞ্জিন কার্যকর বস্তু 600 কেলভিন তাপমাত্রা হতে 1200 জুল তাপ গ্রহণ করে। এই অধ্যায় থেকে রিটেনই তো মনে হয় আসে না এখন পর্যন্ত ডাবিতে। তুমি কোন রিটেনের কথা বলো? রিটেন আসলে তোমার দক্ষতা থেকে একটা অঙ্ক আসবে, বুঝছো? অথবা অ্যান্টোবি থেকে, যা পড়াইছি ওগুলাই। একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 600 কেলভিন তাপমাত্রা হতে 1200 জুল তাপ গ্রহণ করে এবং 300 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত? অলরেডি করাইছি একটু আগে, 1 - Q2/Q1। এটা তো সূত্রই লিখে দিছে, ডি নাম্বার অপশন। এটি প্রত্যাগামী ইঞ্জিন এত তাপমাত্রা এত তাপ গ্রহণ করে এত বর্জন করে। দক্ষতা কত? 1 - T2/T1, একটু আগে করালাম আমরা, তাই না? তারপরে যদি কোনো ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তবে ইঞ্জিনের দক্ষতা কত হবে? তাপ বর্জিত না হয়, তার মানে তাপ বর্জিত না হলে Q2 সমান হবে 0। তাহলে 1 - 0/Q1, তার মানে 1 মানে 100%। তাহলে তার দক্ষতা হবে 100%। নেক্সট, 4500 জুল তাপ গ্রহণ করে 2500 জুল বর্জন করে। কৃতকাজের পরিমাণ, কৃতকাজ হচ্ছে Q1 - Q2। তাহলে 4500 মাইনাস 2500 কত হবে? এটা হবে 2000 জুল। কৃতকাজ হচ্ছে 2000 জুল। 500 কেলভিন 250 কেলভিন প্রত্যেক চক্রে উৎস থেকে, এই যে এটা খুব সুন্দর প্রশ্ন, ডিইউতে 19-20 আসছে, প্রতি চক্রে এত কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে। তার মানে এটা গৃহীত তাপ Q1 1 কিলো ক্যালোরি। প্রত্যেক চক্রে তাপগ্রাহকে বর্জন মানে Q2-র মানটা চেয়েছে। তো আমরা জানি Q1/T1 সমান Q2/T2। সুতরাং আমাদের Q2-র মানটা হবে Q1 এর মান হচ্ছে 1 কিলো ক্যালোরি, T1 মানে হচ্ছে 500, আর উপরে হচ্ছে 250, তাই না? তাহলে 0 0 কাটা, 25 দুগুণে 50, তাহলে এটা হচ্ছে 0.5, এটার একক হচ্ছে কিলো ক্যালোরি। তাহলে 0.5 কিলো ক্যালোরি মানে 500 ক্যালোরি। কিলো মানে 1000 দ্বারা গুণ দাও, 1000 দ্বারা গুণ দিলে এটা হবে 500 ক্যালোরি। তাহলে অ্যান্সার হচ্ছে 500 ক্যালোরি, সি। সহজ প্রশ্ন। একটি কার্নো ইঞ্জিন এত এত দক্ষতায় কাজ করে, সমদক্ষতায় T এবং 900-তে কাজ করে, তাপমাত্রা
টি এর মান কত? পারবো নাকি পারবো না, ইয়েস অর নো, খালি এটা বলো ইয়েস অর নো। করাইছি না আমি অলরেডি, এটা করাইছি তাই না? সেম দক্ষতা করাইছি আমি, 1800 হবে অ্যান্সার। একটু আগেই করালাম, এটা হচ্ছে 1800। ওকে 1800 পারবো। নেক্সট। কিরে ভাই এখনো শেষ হয় না? 56, 57, 58, 59, 60, 61, 62, 68 পর্যন্ত আছে। এখনো 12টা স্লাইড, 56তে আছি আমরা। তোদেরকে এই প্রশ্ন, এই অধ্যায় থেকে মনে হয় কত প্রশ্ন সলভ করেছি? কালকে 50টা, আজকে 68টা। বিশাল, মানে এখানে কিছুই বাকি নেই। কারণ ইঞ্জিন এত তাপমাত্রায় তাপ গ্রহণ করে, এত তাপমাত্রায় বর্জন করে। প্রতি ক্যালোরি সম্পাদিত কাজের পরিমাণ, ভাই কাজের পরিমাণ কত? কাজ হচ্ছে ডব্লু, ডব্লু সমান হচ্ছে ইটা ইন্টু কিউ ওয়ান। তাহলে ইটা হচ্ছে 1 মাইনাস T2/T1 ইন্টু কিউ ওয়ান কত? 1 কিলো ক্যালোরি। তাহলে ক্যালোরি থেকে জুলে নিতে হবে। 1 কিলো ক্যালোরি মানে 1000 ক্যালোরি। ক্যালোরিকে যদি 4.2 দ্বারা গুণ দাও তাহলে জুলে চলে যাবে। তাহলে T2 কত? 77, এটা কত? 427। ক্যালকুলেট করে অ্যান্সারটা জানায় দাও। 18, 19 আসছে, তাড়াতাড়ি করো। ক্যালোরি থেকে কেলভিন, ক্যালোরি থেকে জুলে নিতে হলে 4.2 দ্বারা গুণ দিবা। এটা মুখে মুখে করা যায়। 77 যোগ 273 কত হয় রে? 350। আর এটা হয় 500, 700। তাহলে 350/700 মানে হাফ। তাহলে এটা হবে 0.5 ইন্টু 4.2 ইন্টু 1000। 1000-এর সাথে 4.2 গুণ দিলে 4200 ইন্টু 0.5, তার মানে 2100 জুল। এ হচ্ছে অ্যান্সার। 2100 জুল মানে 2.1 কিলো জুল। এটা হবে 2.1 কিলো জুল। এই যে অ্যান্সার এ। রাজশাহী ইউনিভার্সিটি 18, 19 আসছে 2.1 কিলো জুল। কার্নো ইঞ্জিন হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে কার্যকর আছে, এদের দক্ষতা কত? হিমাঙ্ক মানে 0 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক মানে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দক্ষতা চাইছে ইটা সমান 1 মাইনাস T2 মানে 273, T1 মানে 373। ক্যালকুলেট করলে অঙ্ক শেষ। ঠিক আছে, এটা ক্যালকুলেটর দিয়েই করবা, কারণ এটা যখন আসছে তখন ক্যালকুলেটর ইউজ হইতো। নেক্সট, পরেরটা। এত এত তাপমাত্রায় কার্নো ইঞ্জিনের দক্ষতা 25% বাড়াতে উৎসের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? অলরেডি আমরা করিয়েছি। ফার্স্ট অফ অল, এটার দক্ষতা কত? এটার দক্ষতা ইটা ওয়ান। ইটা ওয়ান কত? 1 মাইনাস T2, T2 হচ্ছে 27, 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 কেলভিন, বাই T1, T1 হচ্ছে 126। এটা 126 নাকি 27 সেটাই বুঝতেছি না। 127 হলে ঠিক আছে। 127 যদি হয়, ধরো 127, 127 দিয়ে দুর্গুণে 200, 200, 200, 400 কেলভিন। 0 0 কাটা, 1 মাইনাস 4/3, 1/4, 1/4 মানে 0.25, মানে 25%। তাহলে বর্তমান দক্ষতা কত? 25%। এর দক্ষতা 25% বাড়াবো আরো। তাহলে নতুন ইটা প্রাইমটা হবে 25 যোগ 25, তার মানে 50%। তাহলে উৎসের তাপমাত্রা কত বাড়াইতে হবে? তাহলে দক্ষতা নতুনটা হচ্ছে 50%, 1 মাইনাস T2 সেমই থাকবে। T2 কত? 27 আছে, মানে 300 কেলভিন আছে, 300 থাকবে। উৎসের তাপমাত্রা কত আমি জানি না। এখান থেকে উৎসের তাপমাত্রা যদি বের করতে চাই, 300 ডিভাইডেড বাই উৎসের তাপমাত্রা, এটা হবে 0.5। সুতরাং আমার নতুন উৎসের তাপমাত্রা হবে 600 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রা আগে ছিল 400 কেলভিন, এখন হয়েছে 600 কেলভিন। তাহলে বাড়াইতে হবে 200 কেলভিন। আর কেলভিন স্কেলে যেটুকু বাড়ানো হয় সেলসিয়াসেও ওইটুকুই বাড়ে। তাহলে বাড়বে কত? 200 ডিগ্রি সেলসিয়াস। সুন্দর অঙ্ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তিতে আসছে। ওকে, এরপরে যে কটা অঙ্ক আছে, 10টা অঙ্ক, এই যে এন্ট্রপি নিয়ে, এই যে এন্ট্রপির এই অঙ্কটা দেখো, 1600 ঢাবিতে 17, 18তে আসছে। যে ভ্যালু তোমাকে এমনভাবে দিছে যেন তুমি অটোমেটিক পারো, যে 100 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির বাষ্পে রূপান্তর করতে। যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তাহলে mLv/T। এম কত? এম হচ্ছে 373, এলভিটা হচ্ছে 2.26, 10⁶, আর তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি বা 373। কাটাকাটি দিলে দেখো অপশন চলে আসছে। ঢাবির অঙ্ক এভাবেই দিবে। ক্যালকুলেশন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই।
সেম অঙ্ক করাইছি আমরা এনট্রপির। একটি কার্ণচক্রে মোট এনট্রপির পরিবর্তন শূন্য পড়ানো হয়েছে, এটা তোমরা করবা, আমি আর করব না। এটাও তোমরা করবা, আমি আর করব না। এরপরে এই হচ্ছে সীসার গলনাঙ্ক, এনট্রপির পরিবর্তন, তাই না? এটা তোমাদের লাগবে না, এটা বাদ, নীলটা বাদ। রেফ্রিজারেটরের এই অঙ্কগুলো আমরা করাইছি। যে বাউতে আসছে, দেখো বাউতে আসছে, শীতল প্রকোষ্ঠ থেকে 450 জুল তাপ গ্রহণ করে। তাহলে এখানে গৃহীত তাপ Q2 কত? 450। 600 জুল তাপ বর্জন করে, তার মানে Q1 600। তাহলে কে এর মান কি বের করতে পারবা না? হয়ে গেল সবাই বাংলাদেশ কৃষিবিদ। কে এর মান বের করতে পারবা না? কে হচ্ছে Q2 বাই Q1 মাইনাস Q2। এটা কি করে দিতে হবে ভাই? হবে না। পরেরটা লাস্ট স্লাইড 68 নাম্বার। কার্যকৃত মানে কে এর মান 4.6, অপসারণ করে Q2 হচ্ছে 250, কৃত কাজ চাইছে W, একটু আগেও করাইছি না? শেষ। তো এই অধ্যায় আমাদের শেষ, ডান অ্যান্ড ডাস্টেড, ডান অ্যান্ড ডাস্টেড। এখন আমি তোমাদেরকে দু একটা গ্রাফ দেখাবো, তার আগে তোমাদেরকে আগে ব্যাপারটা বলি। এই অধ্যায়ের এমন কোনো টপিক আছে যে পড়ানো হয় নাই? না, সব পড়াইছি। তো রিটেন যদি আসে এর বাইরে থেকে আসা সম্ভব না। তো যা পড়াইছি তাই রিটেন। এই স্লাইড, এই দুইটা ক্লাসের স্লাইড যারা পারবে তারা জয়কলি বলো, আসপেক্ট বলো, ঢাবির প্রশ্ন ব্যাংক বলো, আরইউ প্রশ্ন ব্যাংক বলো, জেইউ প্রশ্ন ব্যাংক বলো, বিজ্ঞান প্রযুক্তি বলো, সব পারবা, মিস নাই। ওকে, এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আবার পারবা না, কারণ এটা তো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি না, এটা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি না। ঠিক আছে, কিসের ব্রেক? ক্লাসই আছে 10 মিনিট। তো আমাদের 2 ঘন্টাও যাচ্ছে না, আজকে ক্লাস মনে হয় শেষ, এখানেই শেষ। আমরা কয়েকটা গ্রাফ দেখাবো, যেহেতু আমার ক্লাস। সবাই একটা সুন্দর ছবি তুলে অবশ্যই বলবা তাপগতিবিদ্যা তোমার কাছে আগে কেমন লাগতো আর এখন কেমন লাগে, আসলে আমরা বেসিক থেকে পড়াই কিনা। তো এই সুন্দর স্লাইডটার সাথে চলো একটা সুন্দর ছবি তুলি, একটা পোস্ট দেই, এবং এই ছবি তুলে অবশ্যই বন্দিবাসলা গ্রুপে দিবা, কারণ তোমাদের কথাগুলো আমাদের মোটিভেট করে। রেডি? তুলছো? না, আরেকটা পোস্টে তুলো, বডি বিল্ডার পোস্ট। এই যে বডি বিল্ডার পোস্ট। হ্যাঁ, ইয়েস। ওকে, সো তাপগতিবিদ্যা আমাদের শেষ। পুরো অধ্যায়টা কেমন ছিল অবশ্যই আমাদের বিপি গ্রুপে জানাবে, তোমাদের পোস্টগুলো আমাদেরকে মোটিভেট করে। সো এখন আমরা কিছু গ্রাফ দেখব, যেমন এই যে গ্রাফগুলো, এগুলো কি তোমরা দেখেছো? যেমন সমষ্ণ প্রক্রিয়ায় এই গ্রাফটা, এই যে সমষ্ণ প্রক্রিয়ায় পি আর ভি এর গ্রাফ, এই যে এটা। তারপরে যদি আমি বলি পি ভার্সেস 1/v, পি ভার্সেস 1/v, এই গ্রাফগুলো কি দেখেছো তোমরা? তারপরে আমি যদি বলি 1/p ভার্সেস 1/v, 1/p ভার্সেস 1/v, তোমরা কি এগুলো দেখেছো? এই গ্রাফগুলো কি তোমাদের দেখানো হয়েছে? আমার মনে হয়, আমি নট শিওর তোমাদের আদর্শ গ্যাসে কি এগুলো দেখানো হয়েছে কিনা, বলো। আদর্শ গ্যাসে তোমাদের বয়েলের সূত্রের গ্রাফ দেখানো হয়েছে এগুলো? ও, এগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, আমি তো গত ক্লাসে দেখেছি, বাট আদর্শ গ্যাসে এই গ্রাফটা দেখানো হয়েছে, পি ভার্সেস 1/v, 1/p ভার্সেস 1/v। ওরে শালা, তাহলে তো হয়ে গেছে, এটা আদর্শ গ্যাসের এই গ্রাফ। আমি ভাবছিলাম হয়তো বা আশিক কোনোভাবে মিস করে গেছে কিনা। যদি আদর্শ গ্যাসে এই গ্রাফ দেখানো থাকে তাহলে আমাদের এই অধ্যায়ে কিছুই নেই। ওকে, তাহলে আমাদের অধ্যায়টা শেষ, আমাদের অধ্যায়টা শেষ। তাহলে যদি দেখানো হয় আমাদের অধ্যায়টা শেষ, এখানে আর কিছুই নেই। সো কেমন ছিল তোমরা অনেস্টলি বলো, যে এই যে আমরা কালকে 2 ঘন্টা, আজকে 1.5 ঘন্টা, মানে প্রায় 3.5 ঘন্টায় তাপগতিবিদ্যার প্রয়োজনীয় সব কিছু পড়লাম, কেমন ছিল বলো? আর ফিজিক্স কেমন লাগতেছে? টার্গেট ডিউ এর ফিজিক্স কি বলো? কিং না কুইন? একটু শুনি। টার্গেট ডিউতে আমি আশিক, তারপর হচ্ছে আর যে ভাই এই ক্লাস নিচ্ছে, আমরা কেমন করতেছি বলো? এ হচ্ছে টার্গেট ডিউ ফিজিক্স, এই হলো কেমিস্ট্রি, এই হলো ম্যাথ, এই হচ্ছে বায়োলজি। বলো কিং কোনটা? কিং আমরা 3টা দেখব, কিং কুইন না, এটা লিখবো হচ্ছে, হ্যাঁ কিং কুইন, আর এটা হচ্ছে প্রধানমন্ত্রী, আর এটা হচ্ছে মন্ত্রী। এবার কও কিং কোনটা?
টার্গেট ডিওতে কিং কোনটা বলো? তোমাদেরকে কিং এর মতো বরাদ, কিং এর মতো সার্ভিস দেওয়া হচ্ছে টার্গেট ডিওতে। টার্গেট ডিওতে সব কিছু অল আর কিং, গুড, থ্যাংক ইউ। আরে কুইন কেন? কষ্ট পেলাম। এই কে বলছিস কুইন? একজন হচ্ছে বায়োলজি কুইন, আরে ম্যাথ কুইন, বায়োলজি কিং, বায়োলজি কিং। আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। ওকে, যাই হোক, তোমরা যত যাই বলো। তো যাই হোক, আমরা চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি টার্গেট ডিউতে এই সবগুলো সাবজেক্টই হচ্ছে কিং, কারণ আমরা তোমাদেরকে কোনো কিছু থেকে কমতি দেওয়ার চেষ্টা, মানে হচ্ছে কমতি রাখার চেষ্টা করছি না। তো দ্যাটস ইট। সো ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফিজ, লাভ ইউ, লাভ ইউ অল, টাটা।